সালামু আলাইকুম আদাব, আমি তোমাদের সিফাত ভাইয়া। আজকে এই একটা ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 পুরোটাও সলভ করে দিব। অ্যান্ড আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমাদের ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যান্ড সেগুলো আমরা কিভাবে সলভ করব। আজকের ক্লাসে আমাদের এমসিকিউজ থাকবে, শর্ট কোশ্চেন আনসার্স থাকবে অ্যান্ড ওভারঅল প্রতিটা চ্যাপ্টারের লেসন ওয়াইজ হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টার্সগুলো থাকবে, যেগুলোর মাধ্যমে তুমি বুঝে যাবা যে আসলে কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে প্রশ্ন আসতে পারে, কোথা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে অ্যান্ড কিভাবে সেগুলোর উত্তর আমরা দিব। সো আর দেরি করো, চলো আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমাদের যে ইউনিট 1টা আছে, ইউনিট 1টা কিন্তু আমাদের খুবই নতুন একটি ইউনিট, যেটা হচ্ছে আগে কখনো আমাদের ছিল না। সো এই ইউনিট 1-এর মধ্যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মিস্টার মতি একদম ফার্স্টে, দেন হচ্ছে আমাদের একটি পোয়েম ও মি অ্যান্ড ও লাইফ। সো আমাদের এই ইউনিট 1-এর মিস্টার মতিটা হয়তো তোমাদের সিন প্যাসেজে না আসার চান্সেস না আসার চান্সেস থাকতেও পারে, বাট তোমাদের কিন্তু অবশ্যই সেটা কিন্তু আনসারিং ফ্রম স্টোরিজের মধ্যে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে অ্যান্ড বেশ ভালো পরিমাণের প্রশ্ন আসে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইউনিট যে 1টা আছে, ইউনিট 1টা কিন্তু আমাদের কিসের জন্য প্রয়োজনীয়, সেটা হচ্ছে প্রথমত আমাদের আনসারিং ফ্রম স্টোরিজের জন্য প্রয়োজনীয়, দেন হচ্ছে আনসারিং ফ্রম পোয়েমসের জন্য প্রয়োজনীয়। সো আমরা খুব ভালো করে ইউনিট 1-এর এই লেসন 1 অ্যান্ড যেই তারপরের যে পোয়েমটা আছে সেটা ভালো করে পড়ব। যেহেতু আমাদের হচ্ছে মোটামুটি বছর জুড়েই হচ্ছে আমরা এই ক্লাসগুলো করেছি, সো আমাদের প্যাসেজের একদম লাইন বাই লাইন পড়ার আসলে কোনো প্রয়োজন নেই। আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে মূলত কি পয়েন্টসগুলো দেখব, যেগুলো হচ্ছে একদম মূল পয়েন্ট, যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, একদম মূল বিষয়গুলো আমরা দেখে নিব এই প্যাসেজের, দেন হচ্ছে আমরা তারপরে এটার কোশ্চেন আনসারসও সলভ করব। ওকে, সো প্রথমে যদি আমরা আসি মিস্টার মতিটা কে? মিস্টার মতি হচ্ছে আমাদের একটি কি রুস্টারের নাম, তাই না? আমিনের একটি মোরগ থাকে, সেটার নাম হচ্ছে মিস্টার মতি। সো মিস্টার মতিকে নিয়ে এই স্টোরিটা, যদিও এখানে আসলে মূলত আমিন অ্যান্ড সোনাভানের উপরে ফোকাস করা হয়েছে, বাট নামটা হচ্ছে মিস্টার মতি। সো কেন সেটাও আমরা হচ্ছে জেনে নিই। দেখো আমিনস ডিসিশন কি ছিল, যে আমিন ডিসাইডেড টু গো টু ওয়ার উইচ শকস হিজ মাদার সোনাভান। This marks a change in their relationship as she faces the reality of losing him. এখানে কি বলতেছে যে আমিন আর আমিনের আম্মু যখন সাফার করতে বসছিল, তখন কিন্তু আমিনের আম্মুকে জানায় যে সে ওয়ারে বা যুদ্ধে যেতে চায়, তাই না? সো এটা শোনার পরে আমিন এবং আমিনের আম্মুর যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু একটু বদলে যায়, বিকজ আমিনের আম্মু তখন থেকে ভয় পেতে শুরু করে যে আমিনকে সে হারিয়ে ফেলবে। সো এই কারণে কিন্তু তাদের সম্পর্কটার মধ্যে একটি পরিবর্তন আসে, তারা একদম চুপ হয়ে যায় একে অপরের সাথে খুব একটা বেশি, কিন্তু তখন সাপারেও কথা বলে না, পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের টাইমেও কিন্তু তেমন কোনো টপিকে কথা তারা বলে না। এটার রিজনটা কি? এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্টারটা এখানে ইন্ডিকেট করতেছে। এটার রিজনটা হচ্ছে যে আমিনের আম্মু কি করে, একটা ভয় পেয়ে যায়। কিসের ভয়? ফিয়ার অফ লুজিং হিম, তাকে হারিয়ে ফেলার ভয় পেয়ে যায়। কারণ কেন, কারণটা কি? কারণটা হচ্ছে আমিন কি ডিসাইড করে, আমিন ডিসাইডেড টু গো টু ওয়ার। আমিন সিদ্ধান্ত নেয় যে সে যুদ্ধে যাবে, এবং তাই আমিন তাকে হারানো ভয় পেয়ে যায়, এবং সেটার কারণে কিন্তু তাদের সম্পর্কের মধ্যে একটি পরিবর্তন এসে পড়ে। সোনাবানের ডেইলি রুটিন কি ছিল যদি সেটা আমরা দেখি, সোনাবান স্পেন্ডস হার মর্নিংস ফিডিং অ্যানিমালস। সোনাবান প্রতিদিন সকালবেলা উঠে সর্বপ্রথম যে কাজটা করতো সেটা হচ্ছে সে তার অ্যানিমালস, যেমন ডাকস ছিল, চিকেন্স ছিল, সেগুলোকে হচ্ছে সে খাওয়াইতো। স্পেশালি আমিনস রুস্টার, আমিনের যে রুস্টারটা ছিল সেটাকে মূলত সে অনেক আদর করতো এবং সেটার যত্ন নিত, সেটাকে ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল সে খাওয়াতো। মতি সিম্বলাইজেস হার সানস কানেকশন টু দ্য ফ্যামিলি, অ্যান্ড এই রোস্টারটার নামই কিন্তু হচ্ছে কি, রোস্টারটার নামই কিন্তু হচ্ছে মতি, তাই না? মতি কি সিম্বলাইজ করে? মতি সিম্বলাইজ করে তার ছেলের যে তাদের পরিবারের মধ্যে যে সম্পর্কটা, সেটার যে সম্পর্কের যে ওজনটা, সেটাকে সিম্বলাইজ করা হচ্ছে মতি। কারণটা কি? মতি হচ্ছে আমিনের খুবই পছন্দের একটি রুস্টার, এবং সেটাকে খুবই আদর করে, খুবই স্নেহ করে, খুবই হচ্ছে কেয়ার করে সেটাকে নিয়ে, এবং এই কারণে কিন্তু মতি দ্বারাই হচ্ছে আমিনের যে সম্পর্কটা সেটাকে হচ্ছে সিম্বলাইজ করা হয়। এই কারণেই কিন্তু তোমার সোনাভান বা আমিনের আম্মুও মতিকে অনেক বেশি ভালোবাসে। সো আমিনস গ্রোথ,
Sonavan reflects on Amin's growth into adulthood, feeling pride and sadness as she notices his transitions. সোনাভান তোমার হচ্ছে আমিনের যে গ্রোথটা হইতে শুরু করে, সে যে তোমার হচ্ছে তোমার যৌবনকালে ঢুকতে শুরু করে, সে যুবক হইতে থাকে, সেই যে ট্রানজিশনটা, সে ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চার থেকে সে অ্যাডাল্টহুডের মধ্যে সে প্রবেশ করতেছে, এই যে ট্রানজিশনটা, সেটা নিয়ে আমিন আর আম্মু যতটাই না গর্বিত, ততটা সে কষ্টও পায়। কেন কষ্ট পায়? তার ছেলে বড় হয়ে যাচ্ছে, এটা কি কষ্টের বিষয়? অ্যাকচুয়ালি কষ্টটা পায় কারণ হচ্ছে আমিনকে সে ছোটবেলার থেকে তার নিজের একদম ছোট বাচ্চার মতো লালন পালন করে বড় করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার বয়স যত বাড়তেছে সে পরিবর্তন হতে শুরু করতেছে, তার নিজের একটা স্বাধীনতা সে চাচ্ছে, সে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, সে যুদ্ধে যেতে চায়। তার মা এখন চাইলেই কিন্তু তাকে আর থামাইতে পারতেছে না। সো এইসব যে চিন্তাগুলা, যে আমিন এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, হয়তো সে আগের মতো আর একদম অতটা ভালো করে কেয়ার করতে পারবে না, অতটা পৃথিবীর থেকে বাঁচিয়ে রাখতে পারবে না, কারণ আমি নিজে এখন নিজে অনেক সিদ্ধান্ত নিচ্ছে, এই জিনিসটা তাকে আসলে একটু দুঃখও দিচ্ছিল, যতটা না সে গর্বিত ফিল করতেছিলেন। সো কনফ্লিক্ট উইথ নেইবার্স, আমিনের তোমার যে ভালোবাসা ছিল কক ফাইটিং এর প্রতি, সেটা কিন্তু তোমার একটা টেনশন ক্রিয়েট করতো নেইবারদের মাঝখানে। এবং সেটা কি হাইলাইট করতো, যে তার যে আগ্রহটা ছিল এবং তার কমিউনিটির যে তাদের প্রতি একটা এক্সপেকটেশন ছিল, এই দুইটার মাঝখানে কিন্তু একটা কনফ্লিক্টিং বা একটা ক্ল্যাশ তোমার ক্রিয়েট করতো। বিকজ আমিন থেকে এই জিনিসটা কমিউনিটি বা তার হচ্ছে যে সোসাইটি, সেটা হচ্ছে তোমার আশা করতো না, কিন্তু আমিনের দেখা গেছে এইসব অ্যাডভেঞ্চারাস কাজকর্মের প্রতি তার খুব বেশি আগ্রহ ছিল। ওকে, সো অ্যান্ড তারপর যদি দেখি আমরা, মতি তোমার মূলত আমিনের যে তার বাবার সাথে এবং তার বাবার ঐতিহ্যের সাথে যে তোমার সম্পর্কটা বা ট্রেডিশনের সাথে যে সম্পর্কটা, সেটাকে মূলত হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করে বা তুলে ধরে, এবং তার রোলটা তোমার এই ঘরের মধ্যে কিন্তু খুবই সেন্ট্রাল বা এবং খুবই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমিনের যে রুস্টার মতি, এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ আমিনের রুস্টার মতিটা কিন্তু মূলত আমিনের চাইল্ডহুডকে রিপ্রেজেন্ট করে, এবং আমিনের যে তার বাবার মতোই যে তোমার হচ্ছে কক ফাইটিং এবং অ্যাডভেঞ্চার পছন্দ, এবং আমিনের বাবার যে ঐতিহ্যগুলোর সাথে যে সম্পর্কটা, সেটাকে মূলত যে রিপ্রেজেন্ট করে মতি, এই জন্য কিন্তু সেই পরিবারের মধ্যে এই মতির যে রোলটা, সেটা খুবই সেন্ট্রাল বা সেটা খুবই ইম্পর্টেন্ট। Sonavan feels lonely, reflecting on how she used to care for Amin as a child and now faces his growing independence. সোনাবান কিন্তু এখন প্রায় সময় খুব লোনলি ফিল করে, এবং সে যখনই হচ্ছে তোমার চিন্তা করে যে তোমার হচ্ছে আমিনকে নিয়ে সে কীভাবে কেয়ার করতো, কতটা ভালোবাসতো যখন সে ছোট ছিল, কতটা যত্নে রাখতো, কিন্তু এখন যেহেতু আমিন গ্রোন আপ হয়ে গেছে এবং সেটার সাথে সাথে তার ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতাও বাড়তেছে, আমিনকে নিয়ে তার খুব বেশি দুশ্চিন্তা হয়। এবং আমিন যেহেতু এখন যুদ্ধে চলে যেতে চায়, বাইরে বিভিন্ন টাইমে সময় দিচ্ছে, মজা করে বেড়াচ্ছে, বাইরে ঘুরে বেড়াইতেছে, এবং তার মাকে হচ্ছে ঘরে একা অবস্থায় রেখে যে সে হচ্ছে এখন যুদ্ধে ট্রেনিংয়ে চলে গেল, সে যুদ্ধ জয়েন করতে যাচ্ছে, এই বিষয়গুলোর কারণে সে খুব একা হয়ে পড়ে। সোনাভান fiercely defends Moti against neighbors' complaints, showing her protective love for Amin and his rooster. সোনাভান তোমার হচ্ছে খুবই তোমার রাগান্বিতভাবে, খুবই হচ্ছে ভয়ঙ্কর রূপে হচ্ছে তোমার দেখা যায় যে তোমার আমিনের যে তোমার হচ্ছে রুস্টারটা মতি, সেটাকে ডিফেন্ড করে, এবং দেখা কারণ সেই রুস্টারটা কিন্তু আশেপাশের যে নেইবাররা আছে ওদের বাড়িতে গিয়ে অনেক সময় একটা গ্যাঞ্জাম পাকায় ফেলে, এবং এগুলোর কারণে মতির এগেনস্টে অনেক কমপ্লেনও আসে। বাট যেহেতু সোনাভান মতিকে অনেক ভালোবাসে, এই কারণে সে খুবই কড়াকড়িভাবেই কিন্তু হচ্ছে তোমার মতিকে সে ডিফেন্ড করে থাকে, ঠিক আছে। Moti dies, marking the end of an era for Sonavan, symbolizing the loss of both her husband and son's childhood. এবং মতি যখন মারা যায়, তখন কিন্তু সোনাভানের জন্য পুরো একটি এরা বা যুগ শেষ হয়ে যায়, কারণ সোনাভানের জন্য কিন্তু তোমার এই যে তোমার ডেথটা, সেটা খুবই ক্রুশাল ছিল, বিকজ এটা তোমার মারা যাওয়াতে তার হাজব্যান্ডকে তো সে আগে হারিয়ে ফেলছে, তার জীবনের সুখের সময় অর্ধেক স্মৃতি তো তখনই চলে গেছে, এবং আমিনের যে বাল্যকালটা ছিল সেটাও কিন্তু মতি মারা যাওয়ার সাথে সাথে সেই স্মৃতিগুলো সে হারিয়ে ফেলে। এবং এই জন্য বলা হয় যে তোমার মতি যখন মারা যায়, এই লাইফ ইভেন্টটা সোনাভানের লাইফে খুব ইম্পর্টেন্ট ছিল বা ক্রুশাল ছিল। আফটার মতিস ডেথ, সোনাভানস হাউস ফিলস এমটি। মতি মারা যাওয়ার পরে সোনাভানের ঘরটা খুব বেশি এমটি ফিল হয়, খালি খালি লাগে।
সিম্বলাইজিং হার পার্সোনাল লস অ্যান্ড দ্য সাইলেন্স লেফট বিহাইন্ড, এবং সেটার দ্বারা কি সিম্বলাইজ হয়, তার যে পার্সোনাল লসটা সেটা সিম্বলাইজ হয়, এবং তার পাশাপাশি যে নীরবতাটা মতির মৃত্যু রেখে গিয়েছে সেটাকেও সিম্বলাইজ করে। ওকে, সোনাবান sits with মতিস বাস্কেট রিফ্লেক্টিং অন হার লসেস। সোনাবান তোমার বসে থাকে মতির বাস্কেটটা নিয়ে, যেটা হচ্ছে তার যে লসগুলা, তার যে ক্ষতিগুলো হয়েছে সেটাকে রিফ্লেক্ট করে। শি ক্যারিজ মতি টু হার হাজব্যান্ডস গ্রেভ মার্কিং দ্য এন্ড অফ আ সিগনিফিক্যান্ট চ্যাপ্টার। সেই সোনাবান হচ্ছে মতি যে ঝুড়িটা ছিল সেটা নিয়ে বসে বসে হচ্ছে তোমার সে কী করে, সে জীবনে কি কি হারিয়েছে সেগুলা নিয়ে সে চিন্তা করতে থাকে, এবং তারপরে তোমার দেখা গেছে মতিকে সে ক্যারি করে নিয়ে যায় তোমার কোথায়, তার হাজব্যান্ডের গ্রেভ বা কবরের ওখানে, এবং ঠিক তার কবরের পাশেই কিন্তু মতিকে সে কবর দেয়। Sonaban's actions throughout the story reflect themes of motherhood, tradition, and the emotional toll of loss and change. এখানে কি বলতেছে, সোনাবানের যে অ্যাকশনগুলো আছে পুরা স্টোরিটা জুড়ে সেটা কি কি প্রকাশ করে, এটা হচ্ছে এটার যে মূল বিষয়টা, পুরো লেসনের মূল বিষয়টাকে প্রকাশ করে থাকে, যেটা হচ্ছে মাদারহুড বা মাতৃত্ব, ট্রেডিশন বা ঐতিহ্য, এবং তোমার ইমোশনাল টল অফ লস অ্যান্ড চেঞ্জ, তোমার যেই আবেগীয় যে তোমার হচ্ছে লসগুলা এবং আবেগীয় যে পরিবর্তনগুলা সেগুলোকে উপর ফোকাস করেই কিন্তু এই পুরো লেসনের থিমটা, যেটার পাশাপাশি তার মাতৃত্ব এবং তার হাজব্যান্ডের ঐতিহ্য এবং ওভারঅল তোমার হচ্ছে ইমোশনাল কনসেপ্টগুলোর উপর ভিত্তি করেই এই পুরো লেসনটা হচ্ছে লেখা। ওকে, এখন যদি আমরা পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ সলভ করি তাহলে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কীভাবে প্রশ্ন আসতে পারে। যেমন হোয়াট ওয়াজ সোনাবানস ডুইং ওয়েন দ্য স্টোরি বিগেন। একদম স্টোরির শুরুতে ডিরেক্টলি এরকম প্রশ্ন আসতে পারে যে সোনাবান কি করতেছিল গল্পের শুরুতে। আমরা সবাই জানি সোনাবান অ্যান্ড আমিন বসে ওরা একসাথে কী করতেছিল, সাপার নিত করতেছিল, অ্যান্ড সাপারের টাইমেই কিন্তু আমিন যুদ্ধে যাওয়ার কথাটা তুলে থাকে। আমি এটা আনসার দেওয়ার আগে কিন্তু আমি বলবো তোমরা আনসার দিতে থাকো, আমি কিন্তু অবশ্যই তোমাদের আনসারগুলো পরে চেক করবো, ঠিক আছে? সো ইয়েস, আমিন অ্যান্ড সোনাবান বোথ ওয়ার টেকিং সাপার, তাই না, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। ওয়েন সোনাবান স মতিস ডেড বডি শি ড্যাশ। যখন মতি মারা যায়, মতিকে দেখার পরে সোনাবান কি করে প্রশ্ন করা হচ্ছে। ক্রাইড লাউডলি, শাউটেড ফর হেল্প, কেপ্ট মতিস বাস্কেট ইন হার ল্যাব, বুরাইড হিম, ব্যারিড হিম ইমিডিয়েটলি। সো এখানে মূলত যেটা করে সোনাবান কিন্তু একদম শক, তাই না, পুরাপুরি এত তার মন ভেঙে পড়ে যে সে মতির যে বাস্কেটটা আছে সেটা তার কোলে নিয়ে এসে বসে থাকে। হোয়াট ডাজ আমিন অ্যানাউন্স আফটার সাপার। সাপারের পরে তোমার আমিন কি অ্যানাউন্স করে? আমরা সবাই জানি শুরুই হয়েছে ঝামেলাটা যখন আমিন বলে হচ্ছে সে যুদ্ধে যেতে চায়, তাই না? সো এই কারণে হচ্ছে তোমার আমিন আর সোনাবান যখন সাপার নিচ্ছিল, সাপার নেওয়ার পরে আমিন মূলত অ্যানাউন্স করে বা তার মাকে জানায় যে সে যুদ্ধে যেতে চায়। তাহলে কি হবে? হি অ্যানাউন্স দ্যাট হি উইল গো টু ওয়ার। হোয়াট ইজ মতি ইন দ্য স্টোরি। মতিটা আসলে কি, একদম কি পয়েন্টারগুলো টাইমেও কিন্তু বলেছি যে মতি মূলত হচ্ছে একটা রুস্টার, তাই না? সো মতি ইজ আ রুস্টার। হোয়াট ডাজ সোনাবান মিক্স উইথ রাইস হাক্স। সোনাবান রাইস হাক্সের সাথে কি মিশায়? সো আমরা জানি যে সোনাবান রাইস হাক্সের সাথে মূলত হচ্ছে পানি মিশায়, তাই না? আমরা একদম গল্পের শুরুতে পাই যে সকালবেলা ঘুম থেকে উঠে সোনাবান রাইস হাক্স নেয় এবং সেটার সাথে কি করে, সেটার সাথে হচ্ছে পানি মিশায়, দুধ কিন্তু মিশায় না, তাই না? ইয়েস। ওয়ার ডিড সোনাবান ব্যারি মতি। ওয়ার ডিড সোনাবান ব্যারি মতি। আমরা সবাই কিন্তু কি পয়েন্টারগুলোর মাঝখানে পড়েছি যে সোনাবান মূলত হচ্ছে মতিকে কোথায় ব্যারি করে, ঠিক তার হাজব্যান্ডের কবরের পাশে। তাহলে এটা কি হবে? বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। দেখছো, এগুলো কিন্তু টেস্ট এক্সামগুলো এই ধরনের প্রশ্নগুলো আছে, যেহেতু এটা একদম নতুন চ্যাপ্টার, এটার উপর বোর্ড এক্সাম এখনো হয়নি, প্লাস টেস্ট এক্সামে কিন্তু এই এমসিকিউগুলো এরকম ধরনেরই আসছে। অ্যান্ড কি পয়েন্টসগুলো থেকেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে হচ্ছে আমাদের এমসিকিউগুলো করা হয়েছে। সো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো যদি তুমি বুঝো তাহলে তুমি বুঝতে পারবা কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে।
হোয়াট ডাজ মোশনলেস মিন? সো তোমার প্যাসেজের মধ্যে একটা পার্ট আছে যেখানে তোমার মোশনলেস বোঝায়। এখন মোশনলেস এর মানে কি বোঝায়? অনেক সময় তোমরা কিন্তু এমসিকিউতে ডিরেক্ট এরকম বলে দেয় এই প্যাসেজে এই শব্দটার মানে আসলে কি বুঝাইছে, তাই না? এগুলো খুব ইজি কোয়েশ্চেন হয়, একটু ভোক্যাব স্ট্রং থাকলে কিন্তু খুব ইজিলি এগুলা আনসার করা যায়। সো মুভিং অ্যারাউন্ড মানে ঘোরাঘুরি করা, বাট মোশনলেস মানে হচ্ছে কোনো মোশন নাই, কোনো নড়চড় নেই, তাই না? তাহলে আমরা এটা কি হবে? স্টেইং স্টিল, একদম স্টিল হয়ে এক জায়গায় থাকা, কোনো প্রকার নড়াচড়া না করা। ওকে, সো চলো এখন আমরা কিছু পরীক্ষা আসার মতো শর্ট কোশ্চেন আনসারও দেখে নিই। আমরা যদি দেখি একদম ফার্স্টে আছে, ওয়াই ডাজ আমিন নট টক ডিউরিং ব্রেকফাস্ট? আমিন ব্রেকফাস্টের সময় কেন কথা বলতেছিল না? আমিন ব্রেকফাস্টের সময় কেন কথা বলতেছিল না? সো Amin notices Sonaban's puffy eyes and avoids the topic of war. He does not want to upset her. আমিন নোটিস করেছে ব্রেকফাস্টের টাইমে যে সোনাভানস পাফি আইস, তার মানে কি সোনাভানের চোখ হচ্ছে তোমার একদম, যদি সহজ কথা বলি, চোখগুলো একদম খুব মানে মায়া পরিপূর্ণ বা হচ্ছে খুবই কষ্টে আছে, চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে এরকম একটা পরিস্থিতি হচ্ছে তখন চলতেছে। এবং তোমার এইটা দেখে সোনাভানুর সাথে সে এই যে ওয়ারের টপিকটা আর তুলতে চায় না, বিকজ সে তাকে আর আপসেট করতে চায় না বা তার মনটাকে সে আরো খারাপ করতে চায়নি। হাউ ডাজ সোনাভান ফিল অ্যাবাউট মতি? এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে তোমার সোনাভান মতির কি ব্যাপারে আসলে কেমন ফিল করে বা তার অনুভূতিটা কি। সো মূলত আমরা জানি সোনাভানের কিন্তু মতির প্রতি ইমোশনটা অনেক ইন্টেন্স, বিকজ তোমার সোনাভানের ছেলে আমিনের চাইল্ডহুডকে তোমার রিফ্লেক্ট করে হচ্ছে মতি, তাই না? তার মানে মতিকে কিন্তু সে আসলে নিজের ছেলের মতো আসলে অনেকটাই সে ভালোবেসে থাকে। সো এখানে যদি এটার কোশ্চেনটা হয় এরকম যে হাউ ডাজ সোনাভান ফিল অ্যাবাউট মতি, সো এটা আনসারটা হবে যে সোনাভান loves Moti very much because Moti symbolizes the childhood of Amin. Okay? Great. Why does Amin want to go to war? Amin কেন যুদ্ধে যেতে চায়? Amin wants to go to war as he is excited about fighting. Amin যুদ্ধে যেতে চায় কারণ সে ফাইটিং বা মারামারি অনেক পছন্দ করে বা এই বিষয়গুলো সে অনেক এক্সাইটেড, ঠিক তেমনটাই যেমনটা তার বাবা এক্সাইটেড ছিল। He thinks it would not take long to return, এবং সে মনে করে it would not take long মানে খুব বেশি সময় লাগবে না রিটার্ন করতে বা ফিরে আসতে। What does the text reveal about the importance of হাটবার? সো তোমার এখানে টেক্সটের মধ্যে একটা জায়গায় কিন্তু হাটবার উচ্চারণ আছে, মানে কি হাটের দিন, তাই না? সো এইটা তাদের ডেইলি লাইফের মধ্যে আসলে কতটা গুরুত্ব রাখে। হাটবার or market day plays an integral part in their lives and households as it provides an opportunity to sell their farm products and earn a livelihood. হাটবার অথবা মার্কেট ডে তোমার খুবই ইন্টিগ্রাল বা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তাদের জীবনের এবং তাদের ঘরের জন্য, কারণ তোমার এটা তাদেরকে একটি অপরচুনিটি বা সুযোগ করে দেয় তাদের যে তোমার ফার্ম প্রোডাক্টগুলো আছে, যেমন ডিম, তারপর হচ্ছে তোমার ধরো যে সবজিও নিয়ে যাচ্ছে আমিন বেচতে, যেমন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কিছু কিছু ডিম নিয়ে যায়, কিছু সবজি নিয়ে গেছিলো বাজারে, এবং এই জিনিসগুলো তাদেরকে নিয়ে বেচার সুযোগটা করে দেয় এবং তাদেরকে কিছু টাকা ইনকাম করারও সুযোগ করে দেয় এই হাটবারটা। হাউ ডাজ আমিন অ্যাসিওর হিজ মাদার? আমিন কিভাবে তার মাকে অ্যাসিওর করে থাকে? কিভাবে তার মাকে আমিন অ্যাসিওর করে? when his mother becomes upset to hear about his departure, যখন আমিনের মা এটা শুনে খুব মন খারাপ হয় যে সে হচ্ছে চলে যাবে, Amin assures and comforts her by saying that he will not be gone for long. তার মাকে সে কিভাবে সান্ত্বনা দেয়? আমিন তার মাকে অ্যাসিওর করে, নিশ্চিত করে এবং সান্ত্বনা দেয় এটা বলে যে সে খুব বেশি সময়ের জন্য যাচ্ছে না, he will not be gone for long, সে লম্বা সময়ের জন্য যাচ্ছে না। He promises her that he will return as soon as his training is complete. সে তার মাকে এটা কথা দেয় যে সে ফিরে আসবে তার ট্রেনিংটা শেষ হতে না হতে। সে তার মাকে এই কথাটা দেয় সে ফিরে আসবে তোমার কি তার ট্রেনিংটা, যুদ্ধের ট্রেনিংটা শেষ হতে না হতে। ওকে, সো
এখন আমরা একটা কবিতা দেখব যেটার নাম হচ্ছে ও মি ও লাইফ। এটা খুবই সহজ এবং খুবই ছোট একটি কবিতা এবং এখান থেকে কিন্তু আনসারিং ফ্রম পোয়েমসের প্রশ্ন আসতে পারে, যদিও এটার থেকে কম প্রশ্ন এসে থাকে, বাট একদম যে আসে না সেটা কিন্তু না। 8টার মধ্যে অ্যাটলিস্ট তুমি হয়তো একটা না একটা দুইটা পেয়ে যেতেই পারো। ওকে, সো ও মি ও লাইফ এটা কে লিখেছে? ওয়াল্ট উইটম্যান। সো এখন যদি আমরা একদম শুরু থেকে দেখি, ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং। এখানে দেখো ও মি ও লাইফ বলতে কি বলছে? হায় আমি, হায় জীবন। তোমার পুনরাবৃত্তি বা বারবার এই একই প্রশ্নগুলো আমার মনের মধ্যে আসতে থাকে, মানে তার মনে কিছু প্রশ্ন, বারবার একই প্রশ্ন আসতে থাকে এবং সে শুরুতেই কি দিয়ে শুরু করতেছে? তোমার হায় তাজ দিয়ে শুরু করতেছে, হায় আমি, হায় জীবন। অফ দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। তোমার বলতেছে এই পৃথিবীতে তোমার এন্ডলেস ট্রেইনস মানে কি একদম অসীম সারি বা অসীম ট্রেনের মতো লম্বা সারি মানুষজন, যারা হচ্ছে ফেথলেস অবিশ্বাসী, এবং অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এবং এই শহরের সব মানুষ তোমার কি একদম বোকা। তার মানে এই লাইনটার দ্বারা আসলে মূলত বোঝাতে চাচ্ছে যে তোমার এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস, এই ওয়ার্ডটার মানে কি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, বা এই ফ্রেজটার মানে কি? এটার মানে আসলে বোঝায় যে অবিশ্বাসী লোকদের তোমার কি ট্রেন বা সারি, ঠিক আছে, যে অনেক পরিমাণের, অজস্র পরিমাণে অনেক পরিমাণের অবিশ্বাসী লোক এবং বোকা লোকজন দিয়ে এই পৃথিবীটা, এই জগৎটা পরিপূর্ণ। Of myself forever reproaching myself, for who more foolish than I and who more faithless. তারপর আবার নিজেকে আমি তিরস্কার করি, কারণ আমি ভেবে দেখলাম যে আসলে আমার চেয়ে অবিশ্বাসী এবং আমার চেয়ে ফুলিশ বা বোকা আর কেই বা আছে। সে একবার বলতেছে যে তোমার এই পৃথিবীর মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষই অবিশ্বাসী মানুষ এবং বোকা মানুষ। তারপর আবার সে নিজেকে নিজে তিরস্কার করে এটা বলে আসলে ওদেরকেই বা কি বলবো, আমার চেয়ে বেশি অবিশ্বাসী বা আমার চেয়ে বেশি বোকা এই পৃথিবীতে আর বা কে আছে, ঠিক আছে। Of the eyes that vainly crave the light of the objects mean of the struggle ever renewed. আচ্ছা, এখানে দেখো of the eyes that vainly crave the light, এখানে কি বলতেছে? চোখগুলো যা তোমার আলো দেখার তোমার নিরর্থক, ভেইনলি ক্রেভ নিরর্থক তোমার আকাঙ্ক্ষা, আলো দেখার নিরর্থক আকাঙ্ক্ষা থাকে আমাদের এই চোখগুলো। অফ দ্য অবজেক্টস মিন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এবং এই যে তুচ্ছ বস্তুগুলোর জন্য আমরা চিরকাল আমরা সংগ্রাম করে যাই। অফ দ্য পোর রেজাল্টস অফ অল of the plodding and the sordid crowds I see around me. সব কিছুই দুঃখজনক তোমার ফলাফলের কথা এবং আমার চারপাশে দেখা কৃপণ ও নোংরা তোমার তীরগুলোর। সো এখানে কি বলতেছে? এখানে ভিড়গুলোর, এখানে কি বলতেছে তোমার যে এইখান থেকে এই পার্টটা যদি আমরা দেখি, আমাদের এই চোখগুলো এই অন্ধকারের মধ্যে সবসময় নিরর্থকভাবে আলো খুঁজে যায় এবং পৃথিবীর যে তোমার তুচ্ছ যে জিনিসগুলো সেগুলো নিয়ে আমরা তোমার নিরর্থক হচ্ছে সংগ্রাম করে যেতে থাকি সেগুলো পাওয়ার জন্য, এবং অবশেষে এগুলার রেজাল্ট বা পরিণতি কখনোই আমরা খুব একটা ভালো পাই না বা আমরা সফল হয়ে উঠি না। এবং আমরা কি আমার চারপাশে হচ্ছে তোমার খুবই প্লডিং সর্ডিড ক্রাউডস দেখি, তার মানে হচ্ছে আমার চারপাশে খুবই কৃপণ ও নোংরা ভিড় দিয়ে পরিপূর্ণ। মূলত সে তার কথাগুলো বোঝাতে চাচ্ছে যে আমাদের যে সংগ্রামগুলো থাকে সেটা খুবই নিরর্থক এবং হচ্ছে সেগুলোর কোনো অর্থ নেই, এবং আমরা অনর্থক তোমার সংগ্রাম চালিয়ে যাই এবং সেগুলোর কোনো ভালো ফলাফল আমরা পাই না। এবং আমার মানে কবি বলছে আমার চারপাশের মানুষগুলাও খুব একটা ভালো না, তারা হচ্ছে কি খুবই কৃপণ এবং নোংরা প্রকৃতির। Of the empty and useless years of the rest with the rest me intertwined. Of the empty and useless years of the rest with the rest me intertwined. এখানে কি বলতেছে যে তোমার আমাদের যে জীবনগুলা সেগুলার যে আমরা শ্রমগুলা বা সংগ্রামগুলা করে থাকি, আমাদের জীবনগুলায় খুব এমটি
আমাদের সংগ্রামের ফলাফলও আমরা এমটি পাই এবং সেগুলো খুবই ইউজলেস বা নিরর্থক হয় এবং যেই সময়গুলা ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারটয়েন্ড। সো এই যে সময় নিরর্থক যে সময়গুলো আমরা কাটাই এটা ওইটা পেতে, যেগুলোর আসলে কখনোই আমরা ফলাফল পাই না, এবং আমিও কোনো না কোনোভাবে এই তোমার বিষয়গুলোর সাথে নিজেও তোমার জড়িয়ে পড়েছি। The question, oh me, so sad, recurring, what good amid this, oh me, oh life? তাই প্রশ্নটি হয় যে হায় আমি, এত দুঃখজনকভাবে তোমার হচ্ছে আমরা এত সংগ্রাম করে যাই। সো হোয়াট গুড অ্যামিড দিস, এই সব কিছুর মাঝখানে, অ্যামিড মানে মাঝে, এই সব কিছুর মাঝে কী বা ভালো আছে, হায় আমি, হায় জীবন। সো মূলত প্রশ্নটা হচ্ছে, এটা একটা প্রশ্নের উপর ফোকাস করা কবি, যেখানে কবি প্রশ্ন করতেছে আমার চারপাশে মানুষজন খুবই অবিশ্বাসী এবং খুবই বোকা, এবং আমি নিজেও সবচেয়ে বেশি অবিশ্বাসী এবং সবচেয়ে বেশি বোকা। আমরা সময় নষ্ট করি, আমরা সময় কাটিয়ে যাই নিরর্থক জিনিস পেতে, যে এবং আমরা নিরর্থক শ্রম দিই, নিরর্থক তোমার হচ্ছে কি করি, আমরা স্ট্রাগল করি বা সংগ্রাম করি, এবং অবশেষে কিন্তু সেটার কোনো ফলাফল আমরা পাই না। এবং অবশেষে আবারও একই প্রশ্ন আসে যে হায় আমি, হায় জীবন, এত কিছুর মাঝে আদৌ কি ভালো কিছু আছে? এবং সেটার দেখো উত্তরটা কিন্তু কবি, তুমি বইয়ের মধ্যে দেখবা ঠিক আলাদাভাবে দিছে, এবং উত্তরটা খুবই সুন্দর। That you are here, that life exists an identity, that the powerful play goes on and you may contribute a verse. বলছে প্রশ্ন ছিল এত কিছুর মাঝে আদৌ কোনো অর্থ আছে কিনা জীবনের, এবং এটা উত্তরটা হচ্ছে তুমি যে এখানে বেঁচে আছো, তুমি যে এক্সিস্ট করো বা তোমার যে অস্তিত্ব আছে, এটাই অনেক, এটাই একটা পৃথিবীকে অর্থ দেয়। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এবং তোমার শক্তিশালী একটা নাটক আমাদের সবাইকে নিয়ে এই পৃথিবীতে, এই জীবনে যে চলতেছে, সেটা চলতেই থাকে, অ্যান্ড তুমি নিজেও তোমার এই নাটকের মধ্যে কোনো না কোনো অবদান অবশ্যই রাখো। তার মানে বোঝাচ্ছে মানুষ লাইফে যাই করুক না কেন, যত নিরর্থক মনে হোক না কেন, যত ইউজলেস মনে হোক না কেন, মানুষ জীবনে যা করতেছে এটা কোনো না কোনোভাবে এই পৃথিবীর যে অনেক বড় একটি শক্তিশালী নাটক চলতেছে, এই নাটকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। মানে তুমি ছাড়া এই পৃথিবী কখনোই পরিপূর্ণ হইতো না, এই নাটকটা বা এই গল্পটা কখনোই পরিপূর্ণ হতো না। তার মানে তোমার মনে হইতে পারে তোমার অনেক ব্যর্থতা আছে বা তোমার অনেক সংগ্রাম আছে, অনেক কষ্ট আছে, বাট তোমার লাইফ মিনিংলেস না। তোমার লাইফটা এই গল্পের খুবই ক্রুশাল বা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ তোমাকে ছাড়া এই গল্পটা বা এই নাটকটা কখনোই পরিপূর্ণ হতো না। ওকে, সো এখন আমরা হচ্ছে পোয়েম থেকে কিছু প্রশ্ন কিরকম আসতে পারে সেটা আমরা একটু দেখে নেব। ওকে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? প্রথমে প্রশ্ন করতেছে যে কবিতার মেইন থিম কি। এই ধরনের কিন্তু প্রশ্ন আছে যে কবিতার থিমটা কি, মূল বিষয়টা কি প্রকাশ করো। The main theme of the poem is the existential struggle with life's meaning and the recurring feelings of despair. এই কবিতার মেইন থিমটা হচ্ছে আমাদের যে অস্তিত্বের যে তোমার সংগ্রামটা এবং জীবনের যে অর্থটা সেটা নিয়ে, এবং তার পাশাপাশি আমাদের যে মনের মধ্যে বারবার অনুভব হইতে পারে হতাশার এবং দুর্দশার, সেই তোমার অনুভূতিগুলো নিয়েও এই থিমটা। সো এটা মূলত কি থিম? এক্সিস্টেন্সিয়াল স্ট্রাগল, লাইফস মিনিং এবং ডিসপেয়ার, এগুলো হচ্ছে আমাদের এই কবিতার মূল থিম। The poet questions the purpose of life amid suffering, but ultimately finds hope in the idea that every person contributes to the ongoing flow of existence. কবি তোমার হচ্ছে মানুষের কি পারপাস অফ লাইফ আমারটা নিয়ে হচ্ছে মূলত হচ্ছে কোশ্চেন করে যে আমাদের এত সাফারিং বা সংগ্রামের মাঝখানে আমাদের যে পারপাসটা কি লাইফের, সেটা নিয়ে প্রশ্ন করে, এবং অবশেষে অবশেষে সে আশা পায় এই আইডিয়াটা বা এই চিন্তাটার মধ্যে যে প্রতিটা মানুষই তোমার কোনো না কোনো অবদান রাখে তার অস্তিত্বের মাধ্যমে এবং তোমার এই পৃথিবীর যে নাটকের অস্তিত্ব সেটার মধ্যে। ঠিক আছে,
হোয়াট রিকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? কোন প্রশ্নটার বারবার রিকারিং প্রশ্নটার কথা কবি মেনশন করে? দ্য পোয়েট রিপিটেডলি কোয়েশ্চেন্স দ্য মিনিং অফ লাইফ। কবি বারবার জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করতে থাকে এবং দ্য স্ট্রাগল অ্যান্ড চ্যালেঞ্জেস দ্যাট সিম পয়েন্টলেস, এবং যে সংগ্রামগুলো যেগুলোকে তোমার খুবই পয়েন্টলেস মনে হয় সেগুলোকে নিয়ে প্রশ্ন করতে থাকে। এবং দ্য রোল অফ ইন্ডিভিজুয়ালস, এবং প্রতিটা ব্যক্তির যে তোমার রোল বা অংশ উইদিন দ্য ভাস্ট কেওটিক ওয়ার্ল্ড, এই পুরো বিশ্বের মধ্যে প্রতিটা ব্যক্তির যে অংশটা এই বিশৃঙ্খল পৃথিবীর মধ্যে, সেটা নিয়েও সে প্রশ্ন তুলে। দ্য কি কোয়েশ্চেন ইজ, এবং মূল প্রশ্নটা হচ্ছে হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। মূল প্রশ্নটা হচ্ছে এই সব কিছুর মাঝখানে তোমার কি বা ভালো আছে, হায় হায় আমি, হায় জীবন। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? পোয়েট বা কবি তোমার ইউজলেস ইয়ার্সের দ্বারা কি বোঝাতে যাচ্ছে? পোয়েট বা কবি ইউজলেস ইয়ার্সের দ্বারা মূলত কি প্রকাশ করতে চাচ্ছে? By useless years, the poet refers to time spent in frustration. Useless years এর দ্বারা কবি মূলত তোমার হতাশার মধ্যে দিয়ে যে সময়টা কাটায় সেটার কথাই প্রকাশ করছে। ফিলিং আনপ্রোডাক্টিভ, যেখানে আমরা আনপ্রোডাক্টিভ ফিল করি, যে আমরা আসলে কিছুই নতুন তৈরি করতে পারতেছি না, কিছুই ভালো করতে পারতেছি না। অর লিভিং উইদাউট ক্লিয়ার পারপাস, অথবা এমন একটি জীবন যেখানে কোনো ক্লিয়ার বা তোমার একদম পরিষ্কার কোনো উদ্দেশ্য নেই। These years are perceived as wasted due to the endless cycle of life's challenges, এবং এই বছরগুলোকে তোমার ধরে নেওয়া হয় ওয়েস্টেড বা নষ্ট হয়ে গেছে, কারণ তোমার কিসের জন্য? আমাদের যে এন্ডলেস বা অসীম যে একটা চক্র আছে লাইফের সংগ্রামের, সেটার জন্য এই সময়গুলা নষ্ট হয়ে গেছে, এটাই আমরা ধরে নিই। Is age an identity marker? What are the attributes of old age? বলতেছে বয়স কি কোনো হচ্ছে আইডেন্টিটি বা পরিচয় মার্কার হতে পারে? এবং what are the attributes of old age? এবং তোমার বার্ধক্যের তোমার attributes কি হতে পারে? While the poem doesn't directly address age, যদিও পোয়েমের মধ্যে ডিরেক্টলি বয়সের কথা কোথাও উল্লেখ করা হয় নাই, it implies that the weariness of the living through the recurring struggles of life, এটা তারপরও দেখা গেছে তোমার মানুষের জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে যে ক্লান্তিগুলা তোমার যায় বছরের সাথে বছর, সেটা নিয়ে কথা বলছে। which could be seen as a sign of aging, যেটা একটি তোমার এজিং বা বার্ধক্যের একটি তোমার কি হতে পারে, সাইন হতে পারে বা চিহ্ন হতে পারে। Attributes of old age suggested here include the feeling of being lost in endless cycle and a sense of regret for wasted years. তোমার বার্ধক্যের তোমার গুণাবলী বা বৈশিষ্ট্যগুলা এখানে তোমার এভাবে প্রকাশ করা হতে পারে, যেটার মাধ্যমে আমরা দেখতে পারি কিসের দ্বারা প্রকাশ করেছে, ফিলিং অফ বিং লস্ট, যে একটা হারিয়ে যাওয়া যে অনুভূতি তোমার কিসের মধ্যে, এন্ডলেস সাইকেল, যে তোমার অসীম যে চক্রটা মানুষের সংগ্রামের এবং অনুশোচনার যে তোমার অনুভূতিগুলা তোমার এই নষ্ট করা সময়গুলোর মধ্যে। সো এই জিনিসগুলোর দ্বারাই মূলত হচ্ছে তোমার বার্ধক্যের বৈশিষ্ট্যগুলা তুলে ধরা হয়েছে, যে মানুষ অসীম একটি সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছে এবং তার সময়গুলা সে নষ্ট করতেছে পৃথিবীর মধ্যে নিরর্থকভাবে। সো এগুলার মধ্যে দিয়ে বয়সের একটি সাইনকে তুলে ধরা হয়েছে। What do sordid and plodding mean? Sordid means morally degraded or filthy, referring to the unpleasant and grim aspects of life. Sordid বোঝায় মূলত degraded অথবা filthy, মানে কি sordid-এর দ্বারা তোমার কোনো কিছু যে তোমার নষ্ট হয়ে গেছে বা হচ্ছে তোমার এরকম পচপচে গেছে, ওই জিনিসটাই মূলত হচ্ছে বোঝায় নোংরা হয়ে গিয়েছে। এবং রেফারিং টু দ্য আনপ্লেজেন্ট গ্রিম অ্যাসপেক্টস অফ লাইফ, এবং এটার দ্বারা হচ্ছে জীবনের যে আনপ্লেজেন্ট এবং গ্রিম যে তোমার বিষয়গুলো আছে সেগুলাই মূলত প্রকাশ করে, ঠিক আছে, যে তোমার যেই। এবং প্লডিং মিনস মুভিং স্লোলি অর লেবারাসলি, এবং প্লডিং মূলত বোঝায় আস্তে আস্তে হাঁটা বা হচ্ছে কোনো একদম শ্রম দেওয়া ছাড়া হচ্ছে হাঁটা, যেটাকে বলা হয় সেটাকে বলা হয়ে থাকে প্লডিং। symbolizing the repetitive exhausting nature of life, যেটা মূলত কি চিহ্নিত করে বা কি তুলে ধরে,
যে রিপিটেটিভ, পুনরায় যে বারবার আমরা হচ্ছে এক্সস্ট হয়ে যাই, বা হচ্ছে আমরা যে একদম মানে লাইফের সাথে সংগ্রাম করতে করতে যে বারবার আমরা কি হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, সেই জিনিসটাই প্রকাশ করে এই প্লডিংয়ের দ্বারা এখানে। হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? এখানে বিশ্বাস বলতে কবি কি মেনশন করতেছে বা উল্লেখ করতেছে? The faith in the poem refers to the faith in life itself, belief that life exists. এখানে বিশ্বাস বলতে ধর্মীয় বিশ্বাসের কথা বলতেছে না, তোমার এই পোয়েমের মধ্যে এটা রেফার করতেছে জীবনের প্রতি বিশ্বাস, এবং এই বিশ্বাসটা যে জীবনের অস্তিত্ব আছে, জীবন কন্টিনিউ করে চলে যায়, এবং ইচ পার্সন কন্ট্রিবিউটস মিনিংফুলি, এবং প্রতিটা ব্যক্তি কোনো না কোনোভাবে পৃথিবীতে অর্থ নিয়ে আসে। অর্থ বলতে টাকা পয়সা না, পৃথিবীর মধ্যে একটা পারপাস নিয়ে আসে। ডেসপাইট দি অ্যাপারেন্ট স্ট্রাগলস অ্যান্ড সাফারিং, কি হওয়া সত্ত্বেও পৃথিবীর মধ্যে মানুষ যে এত সংগ্রাম করতেছে, এত ভুগতেছে, এগুলা থাকা সত্ত্বেও মানুষের অস্তিত্ব যে পৃথিবীর মধ্যে সুন্দর কিছু নিয়ে আসে, ওই জিনিসটার বিশ্বাসটাকে এখানে ফেইথের দ্বারা হচ্ছে প্রকাশ করা হচ্ছে। ইজ দেয়ার এনি সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট আ ভার্স ইন দ্য লাস্ট লাইন? এখানে কি কোনো সিম্বলিক মিনিং ছিল যে এই ফ্রেজটার দ্বারা কন্ট্রিবিউট আ ভার্স? অবশ্যই ছিল। Yes, the phrase contribute a verse symbolizes the idea that every individual has a unique role to play in the ongoing process of life. বলছে হ্যাঁ, কন্ট্রিবিউট আ ভার্স এটার দ্বারা মূলত এটা প্রকাশ করেছে যে প্রতিটা ব্যক্তিরই একটা ইন্ডিভিজুয়াল এবং ইউনিক একটা রোল আছে, যেটা হচ্ছে এই যে অনগোয়িং বা চলমান যে প্রসেসটা আছে জীবনের, সেটার মধ্যে প্রতিটা ব্যক্তিরই একটা কোনো না কোনো গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটাই বোঝানো হয়েছে এটার দ্বারা। The verse represents the contribution one makes to larger universal play of existence, এবং এই ভার্সটার দ্বারা মূলত মানুষের যে অবদানটা আছে এই বৃহৎ যে ইউনিভার্সাল যে নাটকটা চলতেছে আমাদের জীবনের এই বিশ্বের মধ্যে, সেটার মধ্যে যে মানুষের যে একটা অবদান আছে তার অস্তিত্বের দ্বারা, সেটাই মূলত ভার্স ওয়ার্ডটার দ্বারা প্রকাশ করা হচ্ছে। ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং? তোমার কি এইটার যে আনসার সেকশনটা ছিল সেটা পড়ে কি তোমার কনভিনসিং লাগছে? The answer section of the poem is convincing because it provides a sense of purpose and reassurance. সো এখানে কি বলছে? হ্যাঁ, কারণ এই যে তোমার কনভিনসিং লাগছে আমার আনসারটা, বিকজ এই আনসারটা পড়ার পরে কবিতায় যে আনসারটা দিল কবি, সেটা পড়ার দ্বারা আমি অবশ্যই আমার জীবনের একটি উদ্দেশ্য আমার মনে হয়েছে আছে, এবং এটা নিয়ে আমি হচ্ছে একটা সান্ত্বনা পেয়েছি। অবশেষে হচ্ছে আমি নিশ্চিত হয়েছি যে হ্যাঁ, আমার জীবনের আসলে একটি উদ্দেশ্য আছে। Despite the poet's earlier despair, the answer highlights that life itself is valuable. যদিও কবি আগে হতাশা প্রকাশ করতেছিল, কিন্তু উত্তরটার মধ্যে দিয়ে কবি এটা প্রকাশ করেছে যে হ্যাঁ, মানুষের জীবন আসলে ভ্যালুয়েবল বা মূল্যবান। And each individual has the ability to contribute meaningfully, এবং প্রতিটা ব্যক্তিরই একটা যোগ্যতা আছে, সে তোমার কোনো অর্থসম্পূর্ণভাবে হচ্ছে একটি অবদান পৃথিবীর জন্য রাখতে পারে। This shift from despair to affirmation is a compelling resolution of the existential question raised in the poem. এবং এই যে শিফটটা মানে হতাশা থেকে অ্যাফার্মেশনের দিকে, মানে দুর্দশা বা কষ্ট থেকে যে তোমার ভালো বা তোমার উদ্দেশ্যমূলক বা হচ্ছে একটা অবদানমূলক কোনো একটা জিনিসের প্রতি, এটা অবশ্যই খুবই একটা আকর্ষণীয় একটা পরিবর্তন এই কবিতার মুডের মধ্যে, যেটা হচ্ছে প্রশ্নটা একদম ফার্স্টে তুলেছিল কবিতে যে আদৌ তোমার মানুষের জীবনের কোনো অর্থ আছে কি না, এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু উত্তরটা সেটা উপস্থাপন করা হয়েছে এই কবিতার শেষে। ওকে, এটা হচ্ছে আমাদের মেহেরজানের স্টোরিটা। ইউনিট 2-তে আমরা এখন ঢুকে গিয়েছি। ইউনিট 2-তে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 2-র মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট লেসন আছে, যার মধ্যে মেহেরজানও একটি খুবই ইম্পর্টেন্ট লেসন। এখানে দেখো, আমরা এইখানে বোর্ড কোয়েশ্চেন আনসারগুলো লেখা আছে যে কোনটা কত নাম্বার বোর্ডের, এবং ওই অনুযায়ী কিন্তু আমরা বোর্ড কোয়েশ্চেনে সলভ করতেছি। অ্যান্ড প্রায় সময় কিন্তু বোর্ড থেকে কমনও এসে থাকে, বাট আমরা মূলত যেটা ফোকাস করবো এই কোয়েশ্চেন আনসারগুলো সলভ করার মাধ্যমে, যে আসলে ভালো মতো বুঝবো যে স্টোরিটাতে আসলে কি ছিল। মানে আমরা যতটা না কোয়েশ্চেন আনসার সলভ করবো, তার পাশাপাশি আমরা এটা রিভিশনও দিয়ে দিব।
মেহেরজান লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর। আচ্ছা, এখানে দেখো মেহেরজানের স্টোরি আমরা সবাই পড়ছি এবং কি বলতেছে, মেহেরজানের জীবনটা খুবই সুখী ছিল। কবে? মেহেরজানের জীবনটা খুবই সুখী ছিল তোমার যমুনা নদী তোমার সবকিছু ধ্বংস করে ফেলার আগে, তাই না? তার আনসারটা কি হবে? দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা। গ্রিডি যমুনা ইজ used here to describe, যমুনাকে গ্রিডি কেন বলা হয়? যমুনাকে গ্রিডি বলা হয় এটার পিছনে কারণ হচ্ছে ক্রুয়েলটি অফ নেচার। যমুনা নদী তো একটা নেচার বা তোমার প্রকৃতির অংশ, এবং এটার যে নিষ্ঠুরতার কারণে মানুষ প্রতি বছর ঘর হারায়, পরিবার হারায়, সব কিছু হারিয়ে ফেলে, এবং এই নিষ্ঠুরতার জন্যই যমুনাকে কি বলা হচ্ছে? গ্রিডি। যে যমুনা নদী সবাই সব কিছু খেয়ে ফেলে, এটাই বলা হচ্ছে। মেহেরজান ইজ এ ভিকটিম অফ কি? তোমার মেহেরজান কিসের ভিকটিম ছিল? নদী ভাঙ্গনে, তাই না? নদীর কারণে যে তোমার পাড়গুলা ভেঙে যায়, সেটার কারণেই তো তার হচ্ছে তোমার তো ঘর বাড়ি এবং সব কিছু হারিয়ে ফেলেছে। তাহলে আমি কি বলতে পারি? মেহেরজান ইজ এ ভিকটিম অফ রিভার এরোশন। মেহেরজান ইজ এ ভিকটিম অফ রিভার এরোশন। ওকে, তারপরে যদি আমরা যাই, দ্য ওয়ার্ল্ড টার্মোয়েল ইন্ডিকেটস। আচ্ছা, টার্মোয়েল তোমার হচ্ছে মানুষের কি বুঝাচ্ছে এখানে? দুর্দশা বা হচ্ছে খুবই অনেক কষ্ট টাইপের কিছু বুঝাচ্ছে না? তাহলে আমার এটা কি হতে পারে? রিডাকশন তো হবে না, কনস্ট্যান্ট হবে না, রিজিডও হবে না। সো এটার আনসারটা হবে কি? অ্যাজিটেশন। সো অ্যাজিটেশন হচ্ছে মূলত টার্মোয়েলের একটি তোমার সিনোনিম। দ্য ওয়ার্ল্ড শ্যাটার মিনস, শ্যাটার মানে কি? শ্যাটার মানে হচ্ছে একদম যেমন গ্লাস শ্যাটার হয়, ভেঙ্গে চুরমার হয়ে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়, সেটাকে মূলত বলা হয় শ্যাটার। তাহলে এটা কি হবে? টু ব্রেক সামথিং ইনটু পিসেস, তাই না? তাহলে কি হচ্ছে? টু ব্রেক সামথিং ইনটু পিসেস। দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড মিনস, এই হুইসপারিং উইন্ড এই ফ্রেজটার দ্বারা আসলে মূলত কি প্রকাশ পায়? ঠিক আছে, এখানে হুইসপার মানে কি? ফিস ফিস করা, তাই না? তার মানে একটা বাতাস যখন তোমার শীতকালে বা একটা টাইমে ছাড়ে, তখন করে একটা আওয়াজ হয়, তাই না? গাছপালার মাঝখান দিয়ে, পাতার মাঝখান দিয়ে এই ফিস ফিসে আওয়াজটা যে বাতাসে, সেটাকে বলা হচ্ছে হুইসপারিং উইন্ড। তাহলে এটা কি হবে? উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, মানে হিস, এই সাউন্ডটা যে তোমার এই হিসিং সাউন্ডটার জন্য এটাকে বলা হচ্ছে কি? হুইসপারিং উইন্ড। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দি অথর অফ দ্য প্যাসেজ? এই যে তোমার লেসনটা লিখলো এই অথর বা লেখকের মূল উদ্দেশ্যটা কি ছিল? তোমার মনসুনের ইম্প্যাক্ট তো প্রকাশ করতে মূলত হয়তো চায় না, তাই না? এটা মূলত কি চাইছে? যে রিভার এরোশন বা হচ্ছে নদী যে তোমার হচ্ছে ক্ষয় করতেছে, মাটি নষ্ট করে ফেলতেছে, এইটার যেই তোমার ইফেক্টটা, সেটাই মূলত কিন্তু তোমার লেখক প্রকাশ করতে চেয়েছে। মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন দ্য মেকশিফট হাউস নাও। মেহেরজান তোমার তার পরিবারের সাথে থাকে এমন কোথাও কিন্তু উল্লেখ করা হয় নাই, তাই না? মূলত কি উল্লেখ করা হয়েছে? যে মেহেরজানের পরিবারের কেউই নাই, সবাই মারা গিয়েছে, এবং মেহেরজান কিন্তু কিভাবে বসবাস করে? সে একা বসবাস করে। বিফোর দ্য এরোশন অফ রিভার শি ওয়াজ, এই যে নদী ভাঙ্গন, সেটার আগে সে কি ছিল? সে কিন্তু হেলদি, ওয়েলদি, আনহ্যাপি স্যাড। আনহ্যাপি স্যাড তো ছিলই না, তাই না? এই দুইটা তো হবেই না, আইদার হেলদি বা ওয়েলদি, তাই না? তাহলে কি? ওয়েলদি। কারণ কিন্তু তার কি ছিল? তার জায়গা সম্পত্তি ছিল, তার হচ্ছে তোমার বাগান ছিল, তার হচ্ছে জমি জামা ছিল, যে সব কিছু যমুনা নদী খেয়ে ফেলে, যেই কারণে ওকে কি বলা হচ্ছে? গ্রিডি বলা হচ্ছিল, তাই না? ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড ডেমোলিশ মিন? ডেমোলিশ মানে মূলত ধ্বংস করে ফেলা, নষ্ট করে ফেলা। তা অবশ্যই বিল্ড হচ্ছে না, প্রিজার্ভ হচ্ছে না, সো কি হবে? ডেস্ট্রয়। গ্রেট। হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ? তোমার ক্লাইমেট চেঞ্জের তোমার মূল ডেঞ্জারাস একটা পরিণতি কি হতে পারে? ক্রুয়েল হাঙ্গার হয়, বাট ডিরেক্টলি না। বাট রিভার এরোশন তো অবশ্যই হচ্ছে, তাই না? সো ইয়াস, রিভার এরোশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে সি লেভেল বেড়ে যাচ্ছে, সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে কি, সমুদ্রের পানি বাড়াতে নদীর পানিও বেড়ে যাচ্ছে। নদীর পানি জমি জামা জায়গা নষ্ট করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে ঘরবাড়িও।
রিভার এরোশনের কি আছে? রিভার এরোশনের মূলত কি আছে? রিভার এরোশন হ্যাজ cruel impact on people, benefits, natural advantages, adverse effect on wildlife. খুবই নিষ্ঠুরভাবে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে, এটা কিন্তু গল্পের মধ্যে বলা আছে। তাহলে কি হবে? cruel impact on people. cruel impact on people. তোমরা দেখছো এগুলো কিন্তু এই যে বোর্ডে অলরেডি আসছে, যশোর বোর্ডে 2023 সালে আসছে এটা। এরকম সবগুলো যতগুলো এমসিকিউ করাচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে অলরেডি তোমাদের আসছে। মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ। মেহেরজান হোমলেস কেন ছিল? মেহেরজান হোমলেস কেন ছিল? তোমার সে যমুনা নদী, তার ঘরবাড়ি সবকিছু খেয়ে ফেলছিল, তাই না? সো এই কারণে সে হোমলেস ছিল না? বলো তো। এই কারণে তো তোমার হচ্ছে হোমলেস ছিল, তাই না? সো আমরা বলতে পারি না যে তাহলে নদী ভাঙ্গনের কারণে তোমার মূলত মেহেরজান হোমলেস ছিল। তাহলে কি হবে? এরোশন অফ যমুনা। এবং এটা দেখো দুইটা বোর্ডে আসছে, যশোর বোর্ড 2300 আসছে, দিনাজপুর বোর্ড 1900 আসছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোর মিন? রোর বলতে আসলে কি বোঝায়? রোর মানে কিন্তু আসলে বোঝায় যে তোমার বাঘ বা সিংহ কি রোর করে বলে না, জোরে তোমার খুবই ভারী কণ্ঠে যে চিৎকারের যে আওয়াজটা সেটাকে বলা হয় রোর। তার মানে কি? টু মেক লাউড ডিপ হার্শ সাউন্ড, খুবই ভারী এবং খুবই লাউড, অনেক জোরে তোমার হার্শ কঠোর একটা তোমার ভয়ঙ্কর একটা সাউন্ড, রোর, তাই না? সো এটা আনসার ইজ টু মেক লাউড ডিপ হার্শ সাউন্ড। Which one is the true cause of river erosion? নদী ভাঙ্গনের মূল কারণটা কি? বর্ষা, তাপমাত্রা বেড়ে যাওয়া, বায়ুমণ্ডলে পরিবর্তন আসা, আবহাওয়া, নাকি তোমার হচ্ছে তোমার নদী তোমার দূষিত হয়ে যাওয়া? সো কি হবে? বর্ষার জন্য হচ্ছে, আগের কালে কি বর্ষা হইতো না? হ্যাঁ, তা এটা খুব ইজিলি কিন্তু আমরা বুঝতেছি এটা কি হবে। এটা খুব ইজিলি আমরা বুঝতেছি যে তোমার যে জলবায়ু যে তোমার হচ্ছে পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু হচ্ছে পরিবর্তনের জন্যই কিন্তু মূলত তোমার রিভার এরোশনটা হয়। তাহলে কি ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো দ্য ওয়ার্ড শ্যাটার্ড মিনস, শ্যাটার্ড ওয়ার্ডটার দ্বারা আসলে কি প্রকাশ পায়? শ্যাটার্ড ওয়ার্ডটার দ্বারা আসলে মূলত কি প্রকাশ পায়? এটার মানে আসলে বোঝায় যে কি এক্সটারমিনেটেড বা তোমার হচ্ছে নষ্ট করে ফেলা বা ধ্বংস করে ফেলা, তাই না? এই টাইপেরই বোঝায় মূলত। মেহেরজানস হ্যান্ডস আর ট্রেম্বলিং বিকজ, ট্রেম্বলিং মানে কাঁপতেছে, ট্রেম্বলিং মানে কাঁপা। মেহেরজানের হাত কেন কাঁপতেছিল? শি ইজ টায়ার্ড, শি ইজ এক্সহস্টেড, শি ইজ ফ্রাইটেন্ড অর শি ইজ ফিবল। ট্রান্সফারে শি ইজ ফিবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তার হাত কাঁপতেছে এই জন্য। রিভার এরোশন ইজ দ্য ইফেক্ট অফ, এটা আমরা আগেও পড়ছি, কি হবে? ক্লাইমেট চেঞ্জ। রিভার এরোশন ইজ দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। The dancing flames remind Meherjan of the turmoil in her life. Here the dancing means, মেহেরজানের যে জীবনের দুর্দশা সেটাকেই প্রকাশ করে তোমার ডান্সিং ফ্লেমের দ্বারা। এবং এখানে ডান্সিং বলতে আগুন তো আসলে নাচতেছিল না, তাই না? ডান্সিং বলতে মূলত কি বোঝায়? ডান্সিং বলতে মূলত এখানে বোঝাচ্ছে যে আনস্টেবল, স্থির না, অস্থির যে আগুনটা, তাই না? আনস্টেবল, যে আগুনটা বাতাসে নড়তেছিল বা কাঁপতেছিল। রিভার ব্যাঙ্কস এরোড, রিভার ব্যাঙ্ক বা নদীর যে তীরগুলো আছে সেটা তোমার ভেঙে পড়ে কখন? সারা বছর জুড়ে, একটা ঋতুতে, দুইটা ঋতুতে নাকি তিনটা ঋতুতে? আমরা জানি যে বর্ষাকালে মূলত এই কাজটা হয়ে থাকে, তাহলে এটা কি হবে? একটা ঋতুতে, তাই না? ইন ওয়ান সিজন। দ্য ডান্সিং ফ্লেম রেফার্স টু, ডান্সিং ফ্লেমের দ্বারা মূলত কি প্রকাশ করে? এটার দ্বারা মূলত হচ্ছে ইনস্টেবিলিটি অফ ফ্লেম, অথবা এটাই কিন্তু বোঝায় যে তোমার ফ্লেমটা বা আগুনটা ইনস্টেবল বা স্থির না, সেটা অস্থির, তাই না? ওকে, আমরা এখন কোয়েশ্চেন আনসারগুলো দেখি যে বিভিন্ন বোর্ডে তোমার, যেমন 2024 সালে রাজশাহী বোর্ডে এই প্রশ্নগুলো আসছিল তোমার মেহেরজান থেকে। ওকে, Why does the author call the Jamuna greedy?
অথর বা কবি বা লেখক তোমার যমুনাকে কেন গ্রিডি বলতেছে? কারণ মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজান একসময় সব কিছু ছিল। বাট দ্য এরোশন অফ দ্য রিভার যমুনা স্ন্যাচড অল অ্যাওয়ে, কিন্তু যমুনা নদীর যে তোমার নদী ভাঙ্গনটা সেটা তার সব কিছু নিয়ে গিয়েছে। লাইক এ গ্রিডি পার্সন, ঠিক যেমনটা একটা লোভী মানুষ করে যে আরেকজনের জীবনে সব কিছু নিয়ে যায়। দ্য যমুনা ডিভাউরস অল হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, এই যমুনা নদীটা তার জীবনের সব স্বপ্ন এবং সুখকে খেয়ে ফেলে, এবং এই কারণেই যমুনাকে কিন্তু কবি গ্রিডি বলে তোমার বলতেছে, তাই না? তারপর প্রশ্নটা কি, ওয়্যার ডাজ মেহেরজান লিভ? এটা খুবই সহজ, একদম কবিতার লেসনের শুরুতেই আছে যে মেহেরজান লিভস ইন স্লাম অন দ্য টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট ইন সিরাজগঞ্জ। যে মেহেরজান একটি স্লাম মানে বস্তিতে বসবাস করে, সেটা কোথায়? টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট, তোমার সেটা কোথায়? সিরাজগঞ্জে। হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কারণে দেখো এমসিকিউ তো আসছে, শর্ট কোশ্চেন আনসারও আসছে। ডান্সিং ফ্লেম রেফার্স টু দ্য আনস্টেডিনেস অফ লাইফ। ডান্সিং ফ্লেম মূলত তোমার যে জীবনের যে তোমার অস্থিরতাটা এবং জীবনের যে তোমার কখনো স্থির না, সেটা যে পরিবর্তন হতেই থাকে, মানুষের জীবনে পরিবর্তন আসতেই থাকে, সেটাই আসলে মূলত প্রকাশ করে ডান্সিং ফ্লেমের দ্বারা। হাউ ক্যান উই স্টপ রিভার এরোশন? আমরা কিভাবে রিভার এরোশনকে থামাতে পারি বা নদী ভাঙনকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? We can stop river erosion by implementing a combination of strategies. আমরা রিভার এরোশনকে থামাতে পারি কিছু স্ট্র্যাটেজি তোমার প্রয়োগ করে, ইনক্লুডিং প্ল্যান্টিং ভেজিটেশন অ্যালং রিভার ব্যাঙ্কস। যেমন আমরা কি করতে পারি? আমরা সবুজ সবুজ গাছপালা এবং বিভিন্ন জিনিস লাগাতে পারি তোমার কিসের? নদীর তীরগুলোতে, এতে তোমার নদীর মাটিটা তোমার শক্ত হয়ে উঠবে। কনস্ট্রাক্টিং ব্যারিয়ার্স লাইক ড্যামস, আমরা ড্যাম তৈরি করতে পারি। রিডিউস সয়েল ডিস্টারবেন্স অ্যান্ড সেডিমেন্ট রান অফ, এবং আমরা তোমার কি সয়েল ডিস্টারবেন্স মানে মাটি কোনোভাবে যেন নষ্ট না হয়, এই জিনিসটা আমরা লক্ষ্য রাখতে পারি। এবং তোমার যে বালুকণাগুলো বলো, মাটির যে বিষয়গুলো, এগুলো নষ্ট না হয়ে বা কোথাও যদি চলে না যায়, সেগুলো আমরা উঠিয়ে যেন নষ্ট না করে ফেলি, নিজের লাভের জন্য খুঁড়ে খুঁড়ে যেন আমরা নষ্ট না করি। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা নদী ভাঙনকে আরও কমিয়ে আনতে পারব। These initiatives help stabilize river banks, এবং এটার কারণে নদীর তীরগুলো স্টেবিলাইজ হয়ে যায়, কন্ট্রোল সেডিমেন্ট ডিপোজিশন অ্যান্ড প্রিভেন্ট এরোশন, এবং সেটার দ্বারা সেডিমেন্টকে ডিপোজিশনটাকে কন্ট্রোল করা যায়, এবং সেই জন্যই কিন্তু এরোশনকে আমরা প্রতিরোধ করতে পারি। When are many more villages threatened by the roaring rivers? কখন তোমার অনেক অনেক গ্রাম তোমার এই ভাঙ্গনের মুখে ঝুঁকির মুখে পড়ে? Many more villages are in the threat of erosion during each monsoon because the climate change human beings brought about through their actions. অনেক অনেক গ্রাম তোমার এটার ঝুঁকিতে পড়ে যায় কখন? মনসুনের সিজনে, মানে কি বর্ষাকালে, কারণ মানুষজন তাদের কর্মকাণ্ডের দ্বারা তোমার জলবায়ুর মধ্যে তোমার পরিবর্তন নিয়ে আসছে, যেটার জন্য নদী ভাঙ্গন হয় এবং সেগুলো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। ওকে, এখন যদি আমরা যশোর বোর্ড 2023-এর কিছু কোয়েশ্চেন দেখি। হু আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে ওয়ার্স্ট সাফারার কারা? জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ভুগতেছে কারা? আমরা জানি পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, মানে নদীর তীরে যারা বসবাস করে, তারা আর দ্য ভিকটিমস অফ রিভার এরোশন। তারা তোমার এই নদী ভাঙ্গনের সবচেয়ে বড় ভিকটিম এবং সবচেয়ে বেশি সাফার করে বা ভোগে তারা এই ক্লাইমেট চেঞ্জের জন্য। হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড হাউ? কোন জিনিসটা মেহেরজানের স্বপ্ন এবং সুখকে একদম ভেঙে চুরমার করে ফেলেছে এবং কিভাবে? আমরা সবাই জানি দ্য গ্রিডি যমুনা crushed Meherjan's dream and happiness as it consumed gradually all her land and property. Besides, it ultimately devoured her last shelter during the last monsoon. এখানে আমরা জানি গ্রিডি যমুনা মূলত এটার জন্য দায়ী, কারণ সে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে তার সব জায়গা সম্পত্তি খেয়ে ফেলছে এবং অবশেষে সে তার যে ঘরটা ছিল, শেল্টার,
আশ্রয়টা ছিল সেটাকেও সে ডিভাওর করে ফেলেছে বা খেয়ে ফেলেছে লাস্ট মনসুন বা গত বর্ষাকালে। হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার এরোশন? সে এখানে বলতেছে কোন কোন প্রপার্টিগুলা মেহেরজান নদী ভাঙ্গনের কারণে হারিয়ে ফেলেছে। ডিউ টু রিভার এরোশন শি লস্ট হার কাল্টিভেবল ল্যান্ড, সে তার চাষাবাদ করার মতো জমি হারিয়েছে, তার গাছপালা হারিয়েছে, তার সবজি বাগান হারিয়েছে, তার বাঁশ বাগান হারিয়েছে, এবং সে তার তোমার যে ক্যাটেলগুলো আছে, তোমার গরুর মতো ধরো যে তোমার যে পশুগুলো আছে সেটা সে হারিয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু সে তার শেল্টার বা তার আশ্রয়টাও সে হারিয়ে ফেলেছে, যেখানে সে থাকতো তার ছাদটাও হারিয়ে ফেলেছে। হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার এরোশন? কি হতে পারে যদি আমরা রিভার এরোশনকে থামাতে না পারি? If we cannot control river erosion, the number of homeless people may increase day by day. আমরা যদি রিভার এরোশনকে কন্ট্রোল করতে না পারি তাহলে হোমলেস পিপল বা ঘরবাড়ি বিহীন মানুষের সংখ্যা ডে বাই ডে বা দিন বে দিন বাড়তে থাকবে, কারণ এরকম বিভিন্ন নদী তাদের ঘরবাড়ি সব খেয়ে ফেলবে। Statistics shows that at least 1 lakh people are becoming homeless every year in Bangladesh due to river erosion. এবং স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এটা জানা গিয়েছে প্রতি বছর 1 লক্ষ মানুষ তারা নিজেদের ঘরবাড়ি হারিয়ে ফেলতেছে শুধুমাত্র নদী ভাঙ্গনের কারণে। Do you agree with the view that we should take prompt actions to adapt to climate change? Why? তুমি কি এটা বিশ্বাস করো যে আমাদের তোমার এক্ষুনি কোনো পদক্ষেপ নিতে হবে জলবায়ু চেঞ্জের তোমার প্রতিরোধে, এবং সেটা যদি বিশ্বাস করো তুমি সেটা কেন করো? Certainly we must take prompt action to adapt to climate change. আমাদের নিশ্চয়ই তোমার এক্ষুনি অ্যাকশন নিতে হবে জলবায়ু পরিবর্তনের কে থামাতে বা কন্ট্রোল করতে। Otherwise না হয় gradual rise of river erosion will take the life of lots of Meherjans every year. এটা যদি আমরা না করি তাহলে আস্তে আস্তে প্রতি বছর এই নদী ভাঙ্গন মেহেরজানের মতো অনেক মানুষের জীবনকে ধ্বংস করে ফেলবে। আচ্ছা, এখন আমরা বরিশাল বোর্ড 2022-এ এইটা আবারও আসছিল, সেটার কিছু প্রশ্ন আমরা এখন দেখব। হাউ ওয়াজ মেহেরজানস লাইফ আর্লিয়ার? মেহেরজানের জীবন পূর্বে কেমন ছিল? আর্লিয়ার মেহেরজান ওয়াজ ওয়েল অফ। পূর্বে মেহেরজানের অবস্থান বেশ ওয়েল অফ ছিল, মানে বেশ ভালো ছিল। শি হ্যাড এভরিথিং, তার সব কিছুই ছিল। আ হ্যাপি ফ্যামিলি, তার একটা সুখী পরিবার ছিল। কাল্টিভেবল ল্যান্ড ছিল, চাষাবাদ করার মতো জমি ছিল। ক্যাটেল ছিল, এবং তার একটি ব্যাম্বু বুশ বা তোমার বাঁশঝাড়ও কিন্তু ছিল। ওয়াই আর মেনি মোর ভিলেজেস ইন দ্য থ্রেট অফ এরোশন? কেন তোমার আরো অনেক অনেক গ্রাম এখন তোমার এই ভাঙ্গনের মুখে, তাই না? Many more villages are in the threat of erosion during each monsoon. প্রতি বর্ষাকালে এই নদী ভাঙ্গনের ঝুঁকিতে অনেক অনেক গ্রাম থাকে, এবং সেটার পিছনে মূল কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন, তাই না? যেটা হিউম্যান বিইংস ব্রট থ্রু দেয়ার অ্যাকশন, যেটা মানুষ নিজেরাই নিজের বিভিন্ন অ্যাকশনের দ্বারা তোমার নিয়ে আসছে বা নিজেদের কর্মের ফলের জন্য হচ্ছে। Where does মেহেরজান live and how does her living place look like? মেহেরজান কোথায় বসবাস করে এবং মেহেরজান যেখানে থাকে সেটা দেখতে কেমন? মেহেরজান lives in a slum. মেহেরজান একটি বস্তিতে বসবাস করে। বস্তিটা কোথায়? On the সিরাজগঞ্জ Town Protection Embankment. She has a polythene roofed living place which looks like a cage. এবং তার একটি পলিথিন দিয়ে ছাদ করা একটি ঘর আছে যেটা দেখতে কিছুটা কেজ বা খাঁচার মতো। What happened then? কি হয়েছিল? ঠিক আছে? Then river erosion makes thousands of people homeless, landless and literally helpless. বলতেছে নদী ভাঙ্গনের পরে আসলে কি হয়? নদী ভাঙ্গনের পরে তোমার হাজার হাজার মানুষ তারা নিজেদের ঘর হারিয়ে ফেলে, তাদের জায়গা সম্পত্তি হারিয়ে ফেলে, এবং অবশেষে তারা খুবই অসহায় বা হেল্পলেস হয়ে ওঠে। How can we reduce the increasing number of shelterless people affected by the river erosion?
আমরা এত এত মানুষ যে যাদের হচ্ছে এরকম ঘর বাড়ি নাই, তাদের সংখ্যাটা কমানোর জন্য আমরা কি করতে পারি? We can reduce the increasing number of shelterless people affected by river erosion by taking prompt action to adapt to climate change. আমরা এই সংখ্যাটা কমাইতে পারি কিসের দ্বারা? আমাদের এখন থেকেই তোমার খুবই যথাযথ এবং খুবই সঠিক পদক্ষেপ নিতে হবে ক্লাইমেট চেঞ্জের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে বা ক্লাইমেট চেঞ্জকে তোমার হচ্ছে কন্ট্রোল করতে। আদারওয়াইজ এই সংখ্যাটা সময়ের সাথে সাথে আরও বাড়তেই থাকবে, সেটা কিন্তু কোনোভাবেই কমবে না। সো এখন আমরা পড়বো লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশন। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা লেসন, যেখানে কি পয়েন্টসগুলো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে। সো আমি যদি কি পয়েন্টসগুলো যদি খুব সহজ ভাষায় আমি ব্যাখ্যা করি, তাহলে আমি বলতে পারি বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের পলিউশন আছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে কি এয়ার পলিউশন, একটা হচ্ছে ওয়াটার পলিউশন এবং একটা হচ্ছে সয়েল পলিউশন, তাই না? এবং এইগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুতর হচ্ছে আরবান এরিয়াস বা শহরগুলোতে। শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি তোমার এগুলোর জন্য ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে থাকে। এবং এই এয়ার পলিউশন যদি আমরা ফার্স্টে আসি, সেটার মূল এক কারণের মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। শিল্প কারখানা যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমাদের এয়ার অনেক বেশি দূষিত হয়। তার পাশাপাশি ব্রিকলিনস মানে হচ্ছে ইট ভাটা, ইট যেখানে তৈরি করা হয় সেটার দ্বারা কিন্তু অনেক বেশি কালো কালো ধোঁয়া বের হয়, বাতাস সেই কারণে অনেক বেশি দূষিত হয়ে যায়। এবং আমরা যে খুব শখের বসে পুরান গাড়িগুলো চালাই, সেগুলোর দ্বারা তো এয়ার পলিউশন হয়, এবং কনস্ট্রাকশন সাইটগুলোর দ্বারাও তোমার এয়ার পলিউশন আমাদের হয়ে থাকে। সো এটা সলিউশন কি হতে পারে? এটা সলিউশন হতে পারে আমরা তোমার এমন কোনো মোটর ভেহিকেল চালাবো না যেটার বয়স 20 বছরের বেশি। এর চেয়ে বেশি বয়স্ক কোনো গাড়ি আমরা চালাবো না, যত কম দামি পাই না কেন। তার পাশাপাশি আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের প্রপার লুব্রিকেন্ট ইউজ করতে হবে। টাকা বাঁচানোর জন্য কম দামি ইঞ্জিন অয়েল বা মোবিল এগুলো আমরা ইউজ করব না, তেল আমরা ওইটাই ইউজ করব বা লুব্রিকেন্ট আমরা ওইটাই ইউজ করব যেটা আসলে এ গ্রেডের, তাই না? এবং মানুষদেরকে তোমার কি করতে তোমার ইনফ্লুয়েন্স করতে হবে, আমাদের মানুষদেরকে বুঝাইতে হবে তারা যেন হচ্ছে বেশি থেকে বেশি সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস ব্যবহার করে, অথবা তোমার এলপিজি ইউজ করে গাড়ি চালানোর জন্য। কারণ তেল দ্বারা যতটা না এয়ার পলিউটেড হয়, গ্যাস দ্বারা কিন্তু তার চেয়ে অনেক কম পলিউশন হয়ে থাকে। এখন যদি আমরা ওয়াটার পলিউশনে আসি, ওয়াটার পলিউশন মূলত কোথায় হয়? ওশানসে হয়, রিভার্সে হয়, লেকসে হয়, পন্ডসে হয় এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার মানে মাটির নিচেও কিন্তু তোমার পানি আছে, সেগুলোও দূষিত হয়। সো সমুদ্র বলো, নদী বলো, ঝিল বলো, পুকুর বলো, মাটির নিচের পানি বলো, কোনোটাই দূষণ থেকে মুক্ত নাই। আমরা এতটাই চমৎকার লেভেলের মানব জাতি। এবং সেগুলোর কারণ হচ্ছে ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল এরোশন। এটার একটা কারণ হচ্ছে এই যে তোমার যে সেডিমেন্ট তোমার বাড়তে থাকে সয়েল এরোশনের কারণে। তোমার কি মাটি ভাঙনের কারণে তোমার হচ্ছে যে মাটির কণাগুলা বা মাটিগুলা যে তোমার গিয়ে পানির সাথে মিশে, সেটার দ্বারা কিন্তু তোমার পানি দূষিত হয়। তার পাশাপাশি ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল বলতে আমরা বুঝি যে আমরা ময়লা আবর্জনা পানি দেখলেই হচ্ছে ঢিল মেরা পানির মধ্যে ফালাইতে খুব বেশি পছন্দ করি, ব্যাগ নিয়েও ঢিল মেরে ফালাইতে খুব পছন্দ করি, তাই না? সো এগুলোর দ্বারা হয়ে থাকে লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ। এবং হচ্ছে এই যে ওয়াটার সাপ্লাইগুলোর মধ্যে মাটি যেভাবে আমরা দূষিত করছি, ওইগুলো তো পানির সাথে মিশে যায়, তাই না? তখন কিন্তু পানিটাও দূষিত হয়ে যাচ্ছে। পলিউশন স্প্রেডস কুইকলি অ্যাজ ওয়াটার সোর্সেস আর ইন্টারকানেক্টেড। পলিউশন খুবই কুইকলি বা খুবই দ্রুত গতিতে ছড়াইতে থাকে যখন তোমার ওয়াটার সোর্সেসগুলা, কারণ ওয়াটার সোর্সগুলো কিন্তু খুবই ইন্টারকানেক্টেড। পানির যে উৎসগুলো একটার সাথে একটা কিন্তু তোমার কানেক্টেড, এই কারণে পানির দূষণটা খুব দ্রুত গতিতে ছড়াইতে থাকে। এটা আমরা সমাধান কিভাবে করতে পারি? ময়লা আবর্জনা আমরা ভালোভাবে ফেলবো, যেভাবে ফেলতে হয়, পানিতে ফেলবো না। পেস্টিসাইড বা হচ্ছে কীটনাশক তোমার হচ্ছে আমরা একটু অ্যাভয়েড করব, যাতে পানির মধ্যে মিশে না যায়, এইভাবেই পেস্টিসাইড দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যদি পেস্টিসাইড ইউজ করিও, সেটা এনভায়রনমেন্ট বা পরিবেশের সাথে তোমার পরিবেশের জন্য ক্ষতিকারক না, এই ধরনের কীটনাশক আমরা ব্যবহার করব, এবং যাতে হচ্ছে এটার দ্বারা আমাদের কোনোভাবেই পানি দূষিত না হয়। সয়েল পলিউশন মূলত হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে হয়। শিল্প কারখানার ময়লাগুলো আমরা মাটির মধ্যে ফেলে দেই, ঠিক মতো তোমার না ফেলে।
এবং তোমার ঘরবাড়ির যে তোমার ময়লাগুলো আছে সেগুলোও আমরা কিন্তু এদিক সেদিক যেখানে খালি জায়গা পাই সেখানে ঢিল মেরে আমরা ক্রিকেটের ন্যাশনাল টিমের বোলার হইতে অনেক পছন্দ করি। এবং অ্যাগ্রিকালচারাল পেস্টিসাইডস, এই যে তোমার চাষাবাদের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করি এবং যে সারগুলো ব্যবহার করি সেগুলো যেহেতু কেমিক্যাল, এটাও কিন্তু তোমার জমি নষ্ট করে, মাটি নষ্ট করে। সো এইখানে তোমার দেখা যায় এটা সলিউশন হইতে পারে তোমার কি, যে আমরা ন্যাচারাল বা প্রাকৃতিক তোমার সার ব্যবহার করবো, যেমন গরুর গোবর, তাই না? আমরা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে রিসাইকেল করব, যেগুলোকে মাটিতে না ফেলে রিসাইকেল করা সম্ভব সেগুলোকে আমরা রিসাইকেল করব, যেমন কাচের বোতল, প্লাস্টিকের বোতল, তাই না? আমরা ডিফরেস্টেশন কমাবো, আমরা হচ্ছে বন জঙ্গল কেটে নাই করে দিব না, কারণ গাছ যত বেশি থাকবে মাটি তত হচ্ছে ঠিক থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। এবং আমরা আরো কি করতে পারি, আমরা রিফরেস্টেশন করতে পারি। ডিফরেস্টেশন না করে আমরা রিফরেস্টেশন করব, মানে আরো বেশি থেকে বেশি গাছ লাগাবো এবং এগুলার দ্বারা মাটির যে উর্বরতা সেটাকে আমরা হচ্ছে বাড়াইতে পারবো এবং অবশেষে সেটা নষ্ট হওয়ার থেকেও আমরা রক্ষা করতে পারবো। ওকে, সো এখন এখান থেকে যদি আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, যেমন তোমরা কিন্তু আনসার দিতে থাকো, আমি তোমাদেরকে বুঝাইতে। ওকে, What is the purpose of the author of this poem? Passage. এই প্যাসেজের তোমার লেখকের কি উদ্দেশ্য ছিল? মূলত কিন্তু আমরা বুঝতে পারছি যে তোমার উদ্দেশ্য ছিল যে আমাদের যাতে যে মানুষরা অবগত হয়ে এই বিষয়ে যে আমরা কিভাবে তোমার বিভিন্নভাবে মাটি, বাতাস, পানিকে দূষিত করতেছি, এবং সেটাই কিন্তু তার মূল উদ্দেশ্যটা ছিল এই লেসনটার পিছনে। What does the word relocate mean? Relocate বলতে এখানে লেখক কি বুঝাইছে? To move something to a new place. Relocate মানে হচ্ছে তার লোকেশনটা চেঞ্জ করা, আবার অন্য কোনো নতুন লোকেশনে বা নতুন স্থানে তোমার নিয়ে যাওয়াকে বলা হয় relocate করা। The dash people are the worst victims of various pollution. সো এখানে কি বলতেছে, কোন ধরনের মানুষরা সবচেয়ে বেশি এটার জন্য ভুগে? আমরা সবাই জানি শহরের মানুষরাই কিন্তু এই পলিউশনের জন্য বা এগুলোর জন্য সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। তাহলে কি হবে? আরবান। The urban people are the worst victims of various pollutions. By making less use of motor vehicles, air pollution can dash to a great extent. আমরা কি করতে পারি? তোমার মোটর ভেহিকেল তোমার হচ্ছে যদি কম ব্যবহার করি, তাহলে এয়ার পলিউশন কি হবে? বাড়বে নাকি কমবে? আমরা জানি যে মোটর ভেহিকেল তো এয়ার পলিউশন বাড়ায়, তাহলে আমরা যেটা কম ব্যবহার করি তাহলে অবশ্যই কি হবে? এটা কমে আসবে। তাহলে the air pollution can be decreased to a great extent. Hazardous industries should be relocated dash residential area. হ্যাজার্ডাস বা তোমার ক্ষতিকারক যে তোমার ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানাগুলো আছে সেগুলা আমরা রিলোকেট বা সরিয়ে কোথায় নিতে পারি? রেসিডেন্সিয়াল এরিয়ার সাথে, যেখানে মানুষজন বাস করে ওটার পাশে, ওটার থেকে দূরে নাকি ওটার ভিতরে? অবশ্যই মানুষজন যেখানে বসবাস করে সেটা থেকে দূরে নিতে হবে। তাহলে কি হবে? away from residential area. Brick kiln industry is known as one of the major causes of brick kiln বা ইট ভাটা তোমার পরিচিত কিসের জন্য? একটি মেজর কজেস অফ এয়ার পলিউশন, রাইট? কারণ কালো কালো ধোঁয়া ছাড়ে। ইয়েস। Which of the following words describes the effect of pollution? Which of the following words describe the effects of pollution? কোন শব্দগুলা তোমার পলিউশনের তোমার প্রভাবকে প্রকাশ করে? ঠিক আছে। Accelerate climatic advantages, useful to creature on earth, না harmful to all creatures on earth, তাই না? এটা হইতে পারে। দেখি, ইয়েস, এটা ক্ষতিকারক, তাই না? এটা ক্ষতিকারক পৃথিবীর সব ধরনের জীবের জন্যই। ওকে, এখান থেকে যদি এখন আমরা কিছু শর্ট কোশ্চেন আনসার দেখে নিই তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে, তাই না? Who are the worst sufferers of environment of main pollutions? The people of urban areas. শহরের মানুষরা are the worst sufferers of the main pollutions. মূল পলিউশনগুলোর সবচেয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে শহরের লোকজন।
হোয়াট হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেমস ইন বাংলাদেশ? বাংলাদেশে কোন তোমার জিনিসটা তোমার এরকম সিরিয়াস এনভায়রনমেন্ট প্রবলেম তৈরি করেছে? In Bangladesh, indiscriminate and unplanned industrialization over the past decade has created significant environmental problems. বাংলাদেশে তোমার past decade তোমার মানে কি গত 10 বছরে যে তোমার বেপরোয়াভাবে এবং অপরিকল্পিতভাবে তোমার শিল্প কারখানা যে তোমার বিভিন্ন জায়গায় দিয়েছে তৈরি করেছে, সেগুলোর জন্য বাংলাদেশে কিন্তু এনভায়রনমেন্টাল প্রবলেম তৈরি হয়েছে অনেক বেশি। What are the main sources of air pollution in our country? আমাদের দেশে তোমার এয়ার পলিউশন বা বায়ু দূষণের তোমার মূল উৎস কোনগুলো? পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, এই যে শিল্প কারখানা থেকে যে তোমার বিষাক্ত যে ধোঁয়াগুলো বের হয় সেগুলো। ব্রিকলিনস মানে কি ইট ভাটা। আনফিট ভেহিকেলস, এই যে পুরান যে তোমার মোটর ভেহিকেলগুলো যেমন গাড়ি বাইক। অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস, এবং রাস্তাঘাটের ডাস্ট বা ধুলাবালি। অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর দি মেইন, এবং কনস্ট্রাকশন সাইটেরও যে ধুলাবালিগুলো থাকে এই সবগুলো হচ্ছে মূল তোমার উৎস এয়ার পলিউশনের আমাদের দেশে। হাউ ক্যান উই রিডিউস এয়ার পলিউশন? আমরা কিভাবে এয়ার পলিউশনকে কমাতে পারি? We can reduce air pollution by reducing the use of motor vehicles. আমরা এয়ার পলিউশন কমাতে পারি কম মোটর ভেহিকেল চালিয়ে, গাড়ি বাইক চালানো যদি আমরা কমিয়ে দিই, বাস চালানো যদি আমরা কমিয়ে দিই। অ্যাভয়েডিং দ্য ইউজ অফ আনফিট অর পোরলি সার্ভিসড ভেহিকেলস, আমরা কি অ্যাভয়েড করব? আনফিট অর পোরলি সার্ভিস মানে ভাঙাচুরা তোমার যানবাহন আমরা ব্যবহার করব না। এবং বাই ইউজিং প্রপার লুব্রিকেন্ট মানে কি খোলা মোবিল বা খোলা ইঞ্জিন অয়েল ব্যবহার না করে আমরা দামি এবং ভালো গ্রেডের হচ্ছে আমরা কোয়ালিটিফুল ইঞ্জিন অয়েল ব্যবহার করব। How many kinds of pollutions are mentioned here? Do you think there are some other forms of pollution too? কত ধরনের পলিউশনের কথা এই লেসনে মেনশন করা বা উল্লেখ করা হয়েছে? তোমার কি মনে হয় যে আরো তোমার বিভিন্ন ধরনের পলিউশন আছে? If yes, what are they? যদি সেটা হ্যাঁ হয় সেগুলো কোনগুলো? Two kinds of pollutions have been mentioned here in the passage. এখানে দুই ধরনের পলিউশন তোমার কি মেনশন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। And yes, I think there are some other forms of pollution too. এবং আমি মনে করি যে অবশ্যই আরো বিভিন্ন ধরনের পলিউশন আছে। সেগুলো কি কি? There's soil pollution, sound pollution and odor pollution. তাই না? এখানে কি হতে পারে? যেমন সাউন্ড পলিউশন কি? আওয়াজ, তাই না? আওয়াজকে নষ্ট করা, আওয়াজকে দূষিত করে দেওয়া, উল্টাপাল্টা হর্ন বাজাইতেছে, বিভিন্ন জায়গায় জোরে জোরে গান ছাড়তেছে, তাই না? এই ধরনের বিভিন্ন ধরনের আওয়াজগুলো নষ্ট বা তোমার আওয়াজের দূষণ করে। এবং ওডর পলিউশন মানে কি? দুর্গন্ধ। বিভিন্ন জায়গায় এরকম কাজ করে মানুষের ঘর বাড়ির পাশে যে মানুষ গন্ধ সহ্য করতে পারে না, তাই না? সো এটা কিন্তু ওডর পলিউশন হয়, ঠিক আছে? ওকে, এখন আমরা আরেকটা তোমার খুবই ইম্পর্টেন্ট একটা তোমার টপিকে আসছি, যেটা থেকে বেশ কয়েকবার কিন্তু বোর্ডে আমাদের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট। কি? ম্যান অ্যান্ড ক্লাইমেট, যেটা হচ্ছে আমাদের লেসন 3। ওকে, সো এটার কি পয়েন্টসগুলো মূলত কি, যে এখানে কিন্তু আমি যদি সহজভাবে ব্যাখ্যা করি, হিউম্যানস ক্যান নট নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন অর আর্থস অরবিট। মানে একদম সহজ কথা, আমরা তো চাইলে সূর্য যে আমাদেরকে তোমার কিরণ দিচ্ছে সেটাও আমরা থামাইতে পারবো না, পৃথিবী যে ঘুরতেছে সেটাও আমরা থামাইতে পারবো না। কিন্তু আমাদের পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের মাত্রা কতটুকু আছে সেটা কিন্তু আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। এবং আমাদের দেখা গেছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কিন্তু খুব বেশি পরিমাণে তোমার বাড়তে শুরু করেছে বিগত 100 বছরে মানুষের নিজের কুকর্মের জন্য। এবং এই কার্বন ডাইঅক্সাইড বাড়ার পিছনে অনেক বড় একটি কারণ হচ্ছে ফসিল ফুয়েলের ব্যবহার করা। এবং এটা তোমার ফসিল ফুয়েল যখনই আমরা পুরাই, যেমন হচ্ছে তেল বা কেরোসিন, কয়লা, গ্যাস, এগুলো কি করে? কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। এবং এটা শুরু হয়েছে লেট 19th সেঞ্চুরি বা 1900 শতাব্দীর শেষের থেকে। এবং এটার কারণটা মূলত ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প কারখানার যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের দেশে বাড়তে শুরু করেছে, সেটা এটার মধ্যে অনেক বড় একটি হাত আছে। এবং আমরা যদি বলি তোমার ফসিল ফুয়েল কিন্তু
যেগুলো হচ্ছে কোল বা মিনারেল অয়েল বা ন্যাচারাল গ্যাস, এগুলো আমাদের এনার্জির জন্য ইউজ করা হয় বা শক্তির জন্য ইউজ করা হয়। গাড়ি চালাইতে, মোটর চালাইতে, ফ্যাক্টরি চালাইতে, ট্রেন চালাইতে, বিভিন্ন জিনিস চালাইতে এগুলো আমরা ব্যবহার করে থাকি। তার পাশাপাশি কিন্তু শীতের দেশগুলোতে ঘরগুলোকে হিটিং করতেও কিন্তু ব্যবহার করে। এবং আমরা কি শুধু তাই করি, আমরা কিন্তু এগুলোর দ্বারা এয়ারপ্লেনও চালাই এবং ইলেকট্রিসিটিও উৎপাদন করে থাকি। এবং পুরো পৃথিবীতে 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল ব্যবহৃত হয় প্রতিদিন, যেটা কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে রিলিজ করে। এটা কত জানো? ক্রুড অয়েল মানে হচ্ছে একদম যে তোমার মেইন যে তেলটা, মাটির নিচ থেকে যে তেলটা উঠে ধরো, ওই তেলটা, ওইটা আমরা পৃথিবীতে 85 মিলিয়ন এটার প্রতিদিন ব্যবহার করি। মানে 85 ইন্টু একক দশক, এটা একক দশক শতক হাজার 10,000 লক্ষ 10 লক্ষ, এটা 85 মিলিয়ন। এবং ব্যারেল মানে হচ্ছে 159 লিটার। ঠিক আছে? সো এই অঙ্কটা তুমি যদি করো, এটার পরে যে রেজাল্টটা পাবা, আমরা প্রতিদিন এত লিটার তোমার ক্রুড অয়েল পুরাই প্রতিদিন নিজে এনার্জি প্রডিউস করার জন্য। কি ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, এবং দেখা গেছে আমরা তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, কিন্তু যেহেতু আমরা ডিফরেস্টেশনের মধ্যে অনেক বড় একটি হাত রাখি, এই কারণে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, বাট এটা কমার কোনো উপায় নাই এবং অক্সিজেন বাড়ারও কোনো উপায় আসলে নাই। এবং যদি আমরা এই জঙ্গলগুলোকে, বন জঙ্গলগুলোকে কেটে সাফ করে না দিতাম, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাড়লেও এই বন জঙ্গলগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে খেয়ে ফেলতো, খেয়ে অক্সিজেন ছাড়তো। বাট সেটাও এখন হচ্ছে না। এই কারণে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খালি দিন বেদিন বাড়তেছে, এবং বাড়ার সাথে সাথে কি হচ্ছে, বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের অবস্থা কিন্তু সময়ের সাথে সাথে আরো গুরুতর হচ্ছে। আচ্ছা, যশোর বোর্ড 2022-এর কিছু এমসিকিউ আমরা এখান থেকে সলভ করতে পারি। যেমন এখানে ফার্স্টে কি বলেছে, কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড, গাছকে কেটে ফেলাকে কি বলে? আমরা সবাই জানি গাছকে কেটে ফেলাকে মূলত ডিফরেস্টেশন বলে, এবং গাছ লাগানোকে রিফরেস্টেশন বলে। সো আনসার হবে ডিফরেস্টেশন। গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রেংথেনড বাই, গ্রিন হাউস ইফেক্ট তোমার আরো শক্তিশালী হয়ে যায় কিসের দ্বারা? আমরা যখন বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, এটার জন্য গ্রিন হাউস যে ইফেক্টটা আছে, যেটা কার্বন ডাইঅক্সাইডের কারণে হচ্ছে, ওইটা কিন্তু আরো তোমার কড়াকড়ি হয়ে যাচ্ছে আমরা যখন বন জঙ্গল নষ্ট করে ফেলতেছি। তাহলে কি হবে? ডিস্ট্রাকশন অফ ফরেস্টস। ট্রিজ অ্যাবজর্ব, মানুষ জাতি হচ্ছে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, এবং গাছ ঠিক তার উল্টাটা করে। গাছ হচ্ছে তোমার কি নেয়? গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং সে অক্সিজেন ছাড়ে। তাহলে কি হবে? ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, গাছপালা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে ফেলে। ঠিক আছে? ন্যাচারাল গ্যাস ইজ আ কাইন্ড অফ, ন্যাচারাল গ্যাস এক ধরনের কি? ন্যাচারাল গ্যাস ইজ আ কাইন্ড অফ, কি হবে? ফসিল ফুয়েল, তাই না? ন্যাচারাল গ্যাস ইজ আ কাইন্ড অফ ফসিল ফুয়েল, ন্যাচারাল গ্যাস এক প্রকার ফসিল ফুয়েল মূলত। হু আর মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের জন্য মূলত কারা দায়ী? গ্রিন হাউস ইফেক্টের জন্য মূলত কারা দায়ী? গ্রিন হাউস ইফেক্টের জন্য মূলত হচ্ছে মানুষরা নিজেরাই দায়ী, কারণ মানুষ নিজেই বিভিন্ন জায়গায় বাতাসকে তোমার দূষিত করতেছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করার মতো কর্মকাণ্ড করতেছে। তাহলে হিউম্যানস আর রেসপন্সিবল, রাইট? Which of the period describes the beginning of the rapid industrialization? এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে তোমার র্যাপিড গ্রোথটা, সেটা কখন হয়েছে? সেটা কিন্তু আমরা কি কনসেপ্ট আমি বলেছি, লেট 19th সেঞ্চুরি, তাই না? মানে 19th সেঞ্চুরির শেষের দিকে। তাহলে কি হবে? দ্য এন্ড অফ 19th century. The end of 19th century is the correct answer. What are the fossil fuels mentioned in the passage? এই প্যাসেজের মধ্যে কোন ফসিল ফুয়েলগুলো মেনশন করা হয়েছিল? আমি যদি না তাকিয়ে বলি, কোলের কথা মেনশন করা হয়েছে, মিনারেল অয়েলের কথা হয়েছে, এবং ন্যাচারাল গ্যাসের কথা, তাই না? দেখি তো এগুলো আছে কিনা। ইয়াস, তিনোটাই আছে। তাহলে আনসার কি হবে? অল অফ দি অ্যাবভ, রাইট? ইয়েস। এখন চলো আমরা এই লেসন থেকে কিছু শর্ট কোশ্চেন আনসার দেখে নিই, যেটা যশোর বোর্ড 2022-এ আমাদের আসছিল। হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস? তোমার
লস অফ ফরেস্ট মানে কি তোমার যে বন জঙ্গল যে তোমার আমরা হারিয়ে ফেলতেছি সেটা ডুয়াল প্রবলেম কিভাবে ক্রিয়েট করে। লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস। দেখো, ট্রিজ আর বার্নড আপ অ্যান্ড রিলিজ হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। গাছকে কি করি আমরা, গাছকে আমরা পুরাই, পুরানোর কারণে কি বের হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ওয়েন ফরেস্ট আর ক্লিয়ার্ড, যখন ফরেস্টকে আমরা ক্লিয়ার করে ফেলি, এই যে কার্বন ডাইঅক্সাইডটা যে খাইতো, যেই জিনিসটা কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস ছিল সেটাকে আমরা নষ্ট করে ফেলতেছি, তাই দ্য লস হবে। দ্যাট দ্য লস অফ ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস। এই কারণে তোমার লস অফ ফরেস্ট মানে কি গাছ, তোমার যে বন জঙ্গলের যে এই লসটা, সেটা দুইভাবেই সমস্যা করতেছে। একটা হচ্ছে কার্বন পুরানোর কারণে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার বাড়তেছে, এবং যেহেতু গাছপালাই আর নাই, কার্বন ডাইঅক্সাইড খাওয়ার মতো বা স্টোর করার মতো কেউ আর নেই। হোয়াট শুড we do to control the increase of greenhouse gases? আমরা এই যে গ্রিনহাউস গ্যাস যে বাড়তেছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করতে পারি? To control the increase of greenhouse gases, we should stop cutting down trees. আমাদের এটা কন্ট্রোল করার জন্য আমরা গাছ কাটা বন্ধ করতে হবে। And burning fossil fuel, এবং আমাদের গাছ কাটা তো বন্ধ করতে হবে, আমাদের ফসিল ফুয়েল পুরানো কমায় ফেলতে হবে বা বন্ধ করে দিতে হবে। যেমন কয়লা, মিনারেল বা ন্যাচারাল গ্যাস আমরা যত কম ব্যবহার করব তত কম কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে। হাউ ডু ফরেস্টস হেল্প আস? ফরেস্টগুলো আমাদেরকে কিভাবে হেল্প করে? ফরেস্টস হেল্প আস বাই অ্যাবজর্বিং আ লট অফ কার্বন ডাইঅক্সাইড। ফরেস্টগুলো কি করে? মূলত অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে ওরা নিজেদের মধ্যে খেয়ে ফেলে, এবং খেয়ে ওরা কি ছাড়ে? ওরা ইন এক্সচেঞ্জ তারা অক্সিজেন ছাড়ে। They help to bring about rain and prevent soil erosion, এবং তাদের কারণে কিন্তু কি হয়? বর্ষা হয় বা বর্ষণ হয়, এবং মাটি ভাঙনও কিন্তু তাদের জন্য হয় না। Can man influence the climate change? মানুষ কি ক্লাইমেট চেঞ্জের উপরে বা ক্লাইমেটের উপরে কোনো তার প্রভাব দেখাতে পারে? কিভাবে? Yes, man can influence the climate by cutting down trees and burning fossil fuel. Human can create greenhouse effect which influences the climate. বলছে হ্যাঁ, মানুষ তোমার ক্লাইমেটকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করতে পারে গাছ কেটে ফেলার দ্বারা এবং ফসিল ফুয়েলকে পুরানোর দ্বারা। এই কারণে কি হচ্ছে? গ্রিনহাউস গ্যাস রিলিজ হয়, যেটা ক্লাইমেটে পরিবর্তন নিয়ে আসে। সো অবশ্যই মানুষ পরিবর্তন আনতে পারে ক্লাইমেটে। ওকে, তারপর যদি আমরা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022-এর কিছু বোর্ড কোশ্চেন দেখি। এখানে দেখো, why can human neither change the sun radiation nor the earth's orbit around the sun? মানুষজন কেন পারে না, তাই না? এটা খুবই সহজ। Human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun because it is beyond the ability of human being. কারণ আমরা সূর্যর রশ্মিকেও থামাইতে পারবো না, আমরা পৃথিবী ঘোরাকেও থামাইতে পারবো না, আনলেস আমরা মার্ভেল বা ডিসির হচ্ছে অনেক সুপার পাওয়ার্ড কেউ ভিলেন হয়ে যায়, ঠিক আছে? তাছাড়া কিন্তু এটা পসিবল না, এবং এটাই বলতেছে এটা মানুষের অ্যাবিলিটির বিয়ন্ডে, মানে এটা মানুষের অ্যাবিলিটির বাইরে, এই জন্যই আমরা পারবো না। Describe how human beings are responsible for the increase in the greenhouse gas. গ্রিনহাউস গ্যাস বাড়ার পিছনে মানুষ কিভাবে দায়ী সেটা এক্সপ্লেইন করতে বলেছে। Human activities such as burning fossil fuel, industrial activities and cutting down trees cause more carbon dioxide emission in the atmosphere. মানুষের যে অ্যাক্টিভিটিসগুলো, যেমন ফসিল ফুয়েল পুরানো, ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো এবং গাছ কেটে ফেলা, এই সব কিছু কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে মাত্রাটা পৃথিবীতে বাড়িয়ে দেয়, তাই না? পরিবেশের মধ্যে বাড়িয়ে দেয়, এবং এভাবে মানুষ জাতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য তোমার কি, এবং গ্রিনহাউস ইফেক্টটা তোমার বাড়ার জন্য মানুষ দায়ী। What do you think main cause of increase in carbon dioxide level in the atmosphere is? তোমার কি মনে হয় যে মূল কারণটা কি কার্বন ডাইঅক্সাইড বাড়ার অ্যাটমসফিয়ারে? মেইন কজটা হচ্ছে তোমার কি, বার্নিং অফ ফসিল ফুয়েল। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. আমরা যখনই
তোমার এই জীবাশ্ম জ্বালানিগুলোকে পুরাইতে থাকি বা ফসিল ফুয়েলকে পুরাইতে থাকি, তখনই কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অনেক বাড়তে শুরু করে। Why enormous areas of forests are destroyed by the people every year? Describe in brief. কেন তোমার অনেক বড় বড় তোমার ফরেস্টের এরিয়াগুলোকে নষ্ট করে ফেলা হয় মানুষের দ্বারা, এবং সেটা ব্রিফলি বর্ণনা করতে বলছে। অনেক বড় মাত্রা enormous areas of forests are destroyed every year to obtain wood and to clear region. কাঠ পাওয়ার জন্য এবং জায়গা খালি করার জন্য। এই জায়গাটা কেন খালি করে? মাইনিং এর জন্য এবং ক্রিয়েট প্যাস্চার, তাই না? সো মাইনিং এবং প্যাস্চারের জন্য জায়গা খালি করে এবং কাঠ অনেক সময় নিয়ে কাঠকে ব্যবহার করা হয়। ওকে, সো এরই সাথে কিন্তু আমাদের লেসন 3টা শেষ হচ্ছে। লেসন 3 এর পরে এখন হচ্ছে আমরা লেসন 4-এ আসছি। লেসন 4-এর পর লেসন 5, তারপরে কিন্তু আমাদের ইউনিট 2 শেষ। এই লেসন 4-এর তোমার এই যে লেসন 4টা, এটা কিন্তু নতুন আসছে, তাই এটা আমরা একটু কি পয়েন্ট ছিল ভালো মতো পড়ি, দেন তারপর হচ্ছে আমরা এটা কোশ্চেন আনসার, একটু স্যাম্পল কোশ্চেন আনসার আমরা দেখে নিব। ওকে, এটা মূলত মার্চের 17 তারিখের একটি ঘটনা, 1978 সালের, তাই না? এবং ওই দিনে এটা দিল্লির ঘটনা। দিল্লিতে হুট করে ওয়েদারটা বা আবহাওয়াটা বেশ পরিবর্তন হয়ে যায় এবং সেখানে ডার্ক ক্লাউডস বা অন্ধকার তোমার হচ্ছে ঘন মেঘ এসে পড়ে আকাশে, এবং হুট করেই একটা শিলাবৃষ্টি বা হেল স্টর্ম শুরু হয়েছে। এবং এই ঘটনাটা যে লিখছে সে তখন একটা স্টুডেন্ট ছিল দিল্লি ইউনিভার্সিটির, এবং সে তার প্ল্যান চেঞ্জ করে ওই দিন সিদ্ধান্ত নিয়েছিল যে লাইব্রেরি থেকে সে জলদি জলদি বের হয়ে যাবে তার এই আনসিজনাল ওয়েদারের জন্য। অন হিজ ওয়ে ব্যাক, সে যখন ফিরে যাচ্ছিল সে একটা অদ্ভুত একটা রাম্বলিং একটা সাউন্ড শুনতে পায় এবং স আ গ্রেট টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং আন্ডার আ ডার্ক ক্লাউড which quickly turned into a cyclone heading his way. সে যখন ফিরে যাচ্ছিল তখন সে একটা নোটিস করে খুব অদ্ভুত একটা রাম্বলিং, তোমার গর্জনের একটি সাউন্ড, এবং সে দেখে খুবই একটি ধূসর রঙের একটি তোমার মেঘের থেকে তোমার একটি এক্সট্রুশন, মানে ধরো এটা মেঘ থেকে একটা কেমন জানি বাইরে এরকম টিউবের মতো গোল আকারে কিছু একটা বের হয়ে আসতেছে, ঠিক আছে? এবং এটা একটা মেঘ থেকে এরকম বের হয়ে আসতেছে, এবং ওইটা ছিল মূলত আস্তে আস্তে একটা সাইক্লোনে পরিণত হয়, যেটা তার দিকেই হচ্ছে আসতেছিল, তার দিকে বলতে একদম তার উপরেই না, তার ডিরেকশনে আসতে শুরু করেছিল, ঠিক আছে? এরকম সে হচ্ছে দেখে, এবং তারপরে সে কি করে, সে একটা দৌড় দিয়ে পালাইতে পালাইতে সে একটা শেল্টার বা আশ্রয় খুঁজতে থাকে, এবং সে অবশেষে একটা বিল্ডিং এর ভেতরে ঢুকে যায় এবং সেখানে কিছুটা সেফটি খুঁজে পায় একটা ছোট্ট বারান্দার মধ্যে। এবং দ্য সাইক্লোন ইন্টেন্সিটি গ্রিউ, এবং যে ঘূর্ণিঝড়ের যে তোমার ইন্টেন্সিটি বা তোমার হচ্ছে যে পাওয়ারটা সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এবং ভ্যারিয়াস অবজেক্টস লাইক বাইসাইকেল, স্কুটার্স অ্যান্ড ল্যাম্প পোস্ট ওয়ার থ্রোন ইনটু দ্য এয়ার, এবং বিভিন্ন অবজেক্ট যেমন বাইসাইকেল, স্কুটার, ল্যাম্প পোস্ট এই সব কিছু বাতাসে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় পড়তেছিল এবং সবকিছু ধ্বংস করে দিচ্ছিল এই ঘূর্ণিঝড়টা। After the cyclone passed, the narrator observed overturned buses, collapsed buildings and injured people amidst the debris. এবং সাইক্লোনটা যখন শেষ হয়ে যায় এই লেখক পরে খেয়াল করে বাস টাস উল্টিয়ে আছে, বিল্ডিং ভেঙে গেছে এবং অনেক মানুষ তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাইক্লোনের মাধ্যমে। The next day the newspaper headline read, এবং পরবর্তী দিন নিউজপেপার হেডলাইনে আসে 700 hurt, 700 জন আহত হয়েছে as the cyclone hits North Delhi. 700 জন আহত হয়েছে নর্থ দিল্লিতে, এবং তোমার কতজন, বেশ কিছু মানুষ কিন্তু মারাও গিয়েছে, ঠিক আছে? ওকে, সো এটা যদি তোমাদেরকে আমি একটু আবার বলি একসাথে, এটা একটা নিউ দিল্লিতে একটা স্টুডেন্ট ছিল যে লাইব্রেরিতে পড়তে গেছিল, এবং পড়ার টাইমে হচ্ছে দেখা যায় ওই দিন ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে যায়। সে তার বন্ধুর বাসায় তোমার মূলত হচ্ছে যাচ্ছিল, এবং ওখানে দেখে
পরিস্থিতি আরো খারাপ হইতে শুরু করে। সে যখন তার ঘরে ব্যাক করতে নেয়, সে সাডেনলি ওই দিন দুর্ভাগ্যক্রমী বলো সৌভাগ্যক্রমী বলো, সে একটা ভিন্ন একটা পথ নেয়, যে পথে সে সাধারণত সচরাচর যায় না। এবং তখন হুট করে সে খেয়াল করলো একটা সাউন্ড আসতেছে পিছন থেকে, এবং সে তাকিয়ে দেখলো আকাশ খুব মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার অন্ধকার মেঘ, এবং একটা মেঘ থেকে কেমন যেন একটা টিউবের মতো দেখতে কিছু একটা বের হয়ে আসতেছে। সেটা ছিল মূলত ঘূর্ণিঝড় তৈরি হচ্ছিল, এবং ঘূর্ণিঝড়টা যেন তার ডিরেকশনে আগাচ্ছিল। এবং সেটা দেখে সে বাকি মানুষদের মতো দৌড় দেওয়া শুরু করে। দৌড়াইতে দৌড়াইতে সে আশ্রয় নিতে যায়, দেখে যে সব যা বিল্ডিং এর একটা বড় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর যেই গেট, তোমার একটা গ্লাসের গেট ছিল, ওটা লাগানো, ওখান দিয়ে কেউ ঢুকতে পারতেছিল না, এবং মানুষজন বিভিন্ন জায়গা ব্লক করে আশ্রয় নিয়েছিল। সে হুট করে আরেকটা বিল্ডিং এর সে ছোট্ট একটা ব্যালকনি ছিল বা বারান্দা ছিল, ওইটার মধ্যে লাফ দিয়ে পরে সে একদম কুচকায় বসেছিল যতক্ষণ তোমার ঝড়টা চলতেছিল। এবং এত বাতাস ছিল, তার মনে হচ্ছিল তার জামা কেউ টাইনা ছিঁড়া ফেলতেছে। এবং ওই টাইমে বিভিন্ন আশেপাশে যত কিছু ছিল, গাড়ি টাড়ি স্কুটার বাইসাইকেল সব একদম ঘূর্ণিঝড় উড়ায় ফেলতেছিল, এবং বাড়ি ঘরকেও পুরা নষ্ট করে দিচ্ছিল। এবং একটা সময় যাওয়ার পরে সে খেয়াল করলো আওয়াজটা কমে আসছে, ঝড়টা থেমে আসছে। সে যখনই তাকাইলো, সে তাকানোর পর দেখলো যে আসলে বাস এবং স্কুটার বাইসাইকেল বিভিন্ন জিনিস উল্টায় টুল্টায় পড়ে আছে, ঘর বাড়িও একদম নষ্ট হয়ে গেছে। সো এটাই ছিল মূলত ওই দিনের ঘটনা। সো এখন আমরা ওখান থেকে কিছু চলো এমসিকিউ সলভ করি, তাহলে ঘটনাটা আরো ক্লিয়ার হবে। What was unusual about the weather in Delhi on March 17, 1978? ওই দিন আনইউজুয়াল কি হয়েছিল? ওই দিন আমরা জানি যে খুবই আনইউজুয়াল একটা বিষয়। মার্চ মাসে সাধারণত কিন্তু শিলাবৃষ্টি হয় না, এটা শীতের মৌসুমে মাঝে মধ্যে হয়, বাট ওই দিন শিলাবৃষ্টি হয়েছিল, যেটাকে ইংলিশে বলে হেল স্টোর্ম, তাই না? ওকে। What was the author doing when the hailstorm began? যখন এই শিলাবৃষ্টিটা শুরু হয় তখন অথর মূলত কি করতেছিল? শিলাবৃষ্টিটা যখন শুরু হয় তখন তোমার অথর কি করতেছিল? সো তখন আমরা জানি যে সে একটা লাইব্রেরিতে বসে পড়তেছিল যখন এই শিলাবৃষ্টিটা শুরু হয়। Where did the author take shelter during the cyclone? এই ঘূর্ণিঝড়টার সময় অথর বা লেখক কোথায় আশ্রয় নিয়েছিল? আমরা জানি সে একটা ব্যালকনিতে তোমার সে আশ্রয় নিয়েছিল, ছোট্ট একটা ব্যালকনি ছিল, তাই না, একটা বিল্ডিং এর। সেখানে কি হবে? আ স্মল ব্যালকনি অফ আ বিল্ডিং। What did the author see flying in the cyclone? অথর কি দেখেছিল উঠতেছে বাতাসে? বিভিন্ন বাস্তু না, কি হবে? সাইকেল, মোটর সাইকেল, এগুলো, তাই না? ইয়াস, সাইকেল, স্কুটার্স অ্যান্ড টি স্টল বা চার দোকানও বাতাসে উঠতে শুরু করে দিয়েছিল। আচ্ছা, হাউ ডিড দ্য অথর ফিল আফটার দ্য সাইক্লোন এন্ডেড? অথর কেমন অনুভব করতেছিল সাইক্লোনটি শেষ হয়ে যাওয়ার পরে? সো যেহেতু অবশেষে অনেক ভয় ছিল, সাইক্লোনটি শেষ হয়ে যাওয়ার পরে সে একটু রিলিভড ফিল করতেছিল, তাই না? তাহলে কি হবে? He felt relieved, তাই না? And dumbfounded, সে রিলিফ ফিল তো করতেছিল, বাট এটা অ্যাকচুয়ালি সে রিলিফ ফিলের পাশাপাশি সে একটা আরেকটা অপশন ছিল যেটা আমি লক্ষ্য করি, সে dumbfounded in a daze। এটার মানে বোঝায় সে খুবই অবাক হয়ে গেছিল, মানে একটা থাকে না যে জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, যে কি করবে না করবে বুঝতেছে না, একদম বেশি শকড হয়ে যাওয়া, যে কি হয়েছে বুঝলাম না, এখন আমরা কি করতে হবে বুঝতেছি না। ওই সিচুয়েশনটা dumbfounded in a daze। এই ফ্রেজটার দ্বারা আসলে ওইটাই বুঝে অথরের একটা এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল। সো হোয়াট ওয়াজ দ্য হেডলাইন অফ দ্য টাইমস অফ ইন্ডিয়া অন মার্চ 18, 1987? হেডলাইনটা কি ছিল? 30 dead, 700 hurt, মানে কি 30 জন মারা গিয়েছে এবং 700 জন আহত হয়েছে। এটা ছিল মূলত নর্থ দিল্লি, তোমার এই রিপোর্টটা ছিল দ্য টাইমস অফ ইন্ডিয়াতে। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে আফটার দ্য সাইক্লোন? একটা তোমার গ্লাসের একটা দরজা ছিল, সেটার কি হয়েছিল সাইক্লোনের পরে জিজ্ঞেস করতে, আমরা সবাই বুঝতে পারছি সেটার কি হয়েছিল। সেটা অবশ্যই কি একদম ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা, তাই না? আনসারটা দেখি, ইয়েস,
কমপ্লিটলি শ্যাটার্ড, একদম কমপ্লিটলি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেটা। ওকে, এখন আমরা যদি এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আনসার দেখে নিই তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার ইউজুয়ালি লাইক ইন মিড মার্চ ইন দিল্লি? দিল্লিতে মার্চ মাসের মাঝের দিকে সাধারণত ওয়েদারটা কেমন হয়? দ্য ওয়েদার ইন মিড মার্চ ইন দিল্লি ওয়াজ ইউজুয়ালি প্লেজেন্ট। সাধারণত এই মিড মার্চের দিকে ওয়েদারটা বেশ আরামদায়কই থাকে, উইথ ক্লিয়ার স্কাইজ অ্যান্ড মাইল্ড টেম্পারেচার্স, এবং তার পাশাপাশি কি থাকে, আকাশ একদম পরিষ্কার থাকে এবং আবহাওয়াটাও তোমার কি থাকে, মোটামুটি শান্তির একটা থাকে, খুবই নরম, একদম হচ্ছে তোমার খুবই আরামদায়ক থাকে, তাই না? ইট ওয়াজ আ টাইম ওয়েন উইন্টার স্টিল ওয়াজ গন, এবং এটা একটা সময় যখন উইন্টার বা শীতের যে শিরশিরা যে ঠান্ডাটা সেটা চলে যায়, অ্যান্ড সামার হিট হ্যাড নট স্টার্টেড ইয়েট, এবং গ্রীষ্মকালের যে গরমটা সেটাও শুরু হয় নাই। What unexpected weather event occurred on 17 March 1978? কি হয়েছিল ওয়েদারটার ওই দিন? On 17 March 1978, the unexpected hailstorm hit North Delhi. হুট করে একটা শিলাবৃষ্টি নর্থ দিল্লিতে শুরু হয়ে যায়। This sudden event surprised everyone as it was unseasonal. এবং এই যে হুট করে যে এই ইভেন্টটা ঘটে বা এই শিলাবৃষ্টিটা হয়, এটা সবাইকে খুব সারপ্রাইজ করে দেয় বা অবাক করে দেয়, কারণ এটা খুবই আনসিজনাল ছিল, কারণ এই সিজনে এরকমটা হয় না। Where was the author when the hailstorm began? অথর কোথায় ছিল যখন এই শিলাবৃষ্টিটা শুরু হয়? আমরা সবাই জানি the author was in a library. অথর ছিল একটি লাইব্রেরিতে when the hailstorm started. যখন শিলাবৃষ্টিটা শুরু হয় সে তখন একটা লাইব্রেরিতে ছিল। He was studying there for his MA degree, এবং সে সেখানে তার মাস্টার্স ইন আর্টস এর ডিগ্রির জন্য সে তখন পড়তেছিল, তাই না? ইয়েস। Why did the author change direction while returning to his room? Author তার ডিরেকশনটা কেন চেঞ্জ করে ফেলেছিল যখন সে তার রুমের দিকে ফেরত যাচ্ছিল? ডিরেকশনটা চেঞ্জ করার পিছনে মূল উদ্দেশ্যটা কি ছিল? The author changed the direction impulsively and decided to visit a friend. সে তার ডিরেকশনটা চেঞ্জ করেছে হুট করেই, মানে তেমন করে প্ল্যান করেছিল না, তার হুট করে ইচ্ছা হলো যে সে তার একটা বন্ধুকে সে দেখা করতে যাবে, এবং সেই জন্য এই সিদ্ধান্তটার সাথে সাথে সে তার ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে। This change of plan ultimately saved him from the cyclone's worst effects. এবং এইটা সৌভাগ্যক্রমে সাইক্লোনের যে সবচেয়ে ওয়ার্স্ট ইফেক্টটা ছিল সেটার থেকে তাকে কিন্তু বাঁচিয়ে ফেলে, তাই না? Yes. What did the author see flying during the cyclone? Author তোমার কি উঠতে দেখে সাইক্লোনটার টাইমে? The author saw bicycle scooters, lamp posts and even tea stalls flying through the air. Author দেখে বাইসাইকেল উঠতেছে, স্কুটার্স উঠতেছে, তারপর ল্যাম্প পোস্টও উঠতেছে, আবার টি স্টল বা চার দোকানও উঠতেছে বাতাসের মধ্যে। ওকে, সো এখন আমরা আজকের এই দুইটা ইউনিটে, ইউনিট 1 and 2 এর একদম লাস্ট লেসনে এসে পড়েছি। এই লেসনের পরেই কিন্তু আমাদের আজকের মতো দুইটা ইউনিট শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো এই লেসনটার নাম হচ্ছে আ ফ্রেন্ড অফ আর্থ। কি নাম? আ ফ্রেন্ড অফ আর্থ, লেসন 5। আচ্ছা, এখানে মূলত আমরা এই চ্যাপ্টারটা রিডিউস, রিইউজ, রিসাইকেল এগুলো নিয়ে, তাই না? আচ্ছা, কি বলতেছে এখানে? রিডিউস বলতে আমরা কি বুঝি? আমাদের পরিবেশকে যদি দূষণমুক্ত রাখতে হয়, আমরা পৃথিবীটাকে যদি সুন্দর করতে চাই, আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হবে। তার মধ্যে একটা পয়েন্টার হচ্ছে রিডিউস। আমরা কি রিডিউস করব? দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট দ্য প্ল্যানেট ইজ বাই ইউজিং রিসোর্সেস প্রপারলি। আমরা যদি পৃথিবীকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমরা যে রিসোর্সগুলো পাই সেগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। কিভাবে? আস্ক কোয়েশ্চেন্স বিফোর বাইং সামথিং। কিছু কেনার আগে নিজেকে নিজে প্রশ্ন করো, ডু আই রিয়েলি নিড দিস? আমার কি আসলে এটার প্রয়োজন আছে? অর ইজ দেয়ার আ মোর সাস্টেইনেবল অল্টারনেটিভ? নাকি আমাদের কি এখানে আরও এর চেয়ে কোনো টিকসই কোনো অপশন আছে? কনসিডার লঞ্জিভিটি অফ আইটেমস আর হাউ দে আর মেড অ্যান্ড ডিসপোজড অফ। তোমার চিন্তা করতে হবে একটা আইটেম কতদিন টিকবে এবং সেটাকে কিভাবে, কি দিয়ে তৈরি করা হয়েছে, কোনো ভালো কিছু দিয়ে তৈরি করা হয়েছে কিনা, এবং সেটা তুমি আসলে ডিসপোজ কিভাবে করবা বা সেটাকে তুমি ফেলে দিবা কিভাবে, বা সেটা তুমি
তোমার যখন কাজ শেষ হয়ে যাবে সেটা নিয়ে তুমি কি করবা, মূলত এই জিনিসগুলো তোমার চিন্তা করতে হবে। একটা জিনিস মানে কি, কেনার আগে চিন্তা করবা কেন কিনতেছো, এটার আরও বেটার কোনো অল্টারনেটিভ আছে কিনা যেটা আরও টেকসই এবং আরও ভালো, এবং সেটা কি দিয়ে তৈরি করা, এবং সেটা তুমি নষ্ট কিভাবে করবো বা কিভাবে ফেলবা, এই জিনিসগুলো তোমার অবশ্যই চিন্তা করে তারপর কিনতে হবে, তাহলে তুমি কিন্তু রিডিউস করতে পারবা। রিইউজ রিইউজ মানে কি, আবার ব্যবহার করা, তাই না? ইনস্টেড অফ ইউজিং ডিসপোজেবল আইটেমস, মানে যেগুলোকে ফেলে দিতে হয় একবার ব্যবহার করে, যেমন প্লাস্টিক কাপস, ইউজ ডিউরেবল প্রোডাক্টস সাচ অ্যাজ সিরামিক কাপ, মানে বাসায় প্লাস্টিক কাপে একবার খেয়ে তুমি ফেলে দেওয়ার চেয়ে অথবা দোকান পার্টিকুলার করার চেয়ে সিরামিকের কাপ ব্যবহার করা উত্তম, তাহলে কিন্তু অপচয় হচ্ছে না, নষ্ট হচ্ছে না, একই জিনিস বারবার ব্যবহার করা যাচ্ছে। তারপর কি, রিপেয়ার অর রিইউজ আইটেমস ওয়েন এভার পসিবল টু অ্যাভয়েড বাইং নিউ ওয়ান্স, বলতেছে রিপেয়ার করো বা রিইউজ করো আইটেম যখনই সম্ভব, যাতে তোমার নতুন একটা কিনতে না হয়। তোমার কোনো একটা, ধরো মোবাইল একটু নষ্ট হয়ে গেছে, মোবাইলটাকে ফেলে না দিয়ে নতুন একটা মোবাইল না কিনে ওইটাকে রিপেয়ার করে তুমি আবার ওইটাকে ইউজ করো, কারণ জরুরি কিন্তু না যে তোমার নতুন একটা মোবাইল কিনতেই হবে। সো কোনো কিছু যে রিপেয়ার করা সম্ভব হয় সেটাকে অবশ্যই রিপেয়ার করো, সেটাই বলা হচ্ছে। ডোনেট অর সেল ইউজড আইটেমস দ্যাট আর স্টিল ইন গুড কন্ডিশন, যদি তোমার ভালো অবস্থায় কোনো কিছু থাকে, গুড কন্ডিশনে থাকে, সেটা জামা কাপড় হতে পারে, ঘড়ি হতে পারে, মোবাইল হতে পারে, সেটা ফেলে না দিয়ে সেটা কাউকে দিয়ে দাও যাতে তার কিনতে না হয়। আর যদি তুমি দিতেও না চাও তাহলে কাউকে সেল করে দাও, যাতে সে নতুন একটা কিছু না কিনে ওইটা সে ব্যবহার করতে পারে। ঠিক আছে? বি ক্রিয়েটিভ উইথ হাউ আইটেমস আর রিইউজড অর ফাইন্ড আ নিউ পারপাস ফর দেম, বলতেছে একটু ক্রিয়েটিভ হও, একটু সৃজনশীল হও, যে আমরা কোনো কিছুকে হইতে পারে একটা জিনিস, ফর এক্সাম্পল একটা বোতলকে আমরা পানি খাওয়ার জন্য ব্যবহার করতেছি, সেটা ফেলে না দিয়ে এটাকে আমরা নতুনভাবে একটু ক্রিয়েটিভভাবে ইউজ করতে পারি। বোতলটাকে কেটে আমরা কিন্তু এটাকে মধ্যে গাছও লাগাইতে পারি। এরকমভাবে চিন্তা করে একটা জিনিসকে আরও কীভাবে ব্যবহার করা যায় ওই বুদ্ধিগুলো বের করতে বলা হচ্ছে। রিসাইকেল আমরা সবাই বুঝি, ইফ অ্যান আইটেম ক্যান নট বি রিইউজড, একটা আইটেমকে যদি আবার রিইউজ করা না সম্ভব হয়, ইট শুড বি রিসাইকেল ইনস্টেড অফ বিং থ্রোন অ্যাওয়ে, এটাকে আমরা ডিরেক্ট ফেলে না দিয়ে সেটাকে আমাদের রিসাইকেল করতে দিতে হবে। যেমন গ্লাস বলো বা কাচের জিনিস বলো বা প্লাস্টিকের জিনিস বলো, এটা আমাদের রাস্তাঘাটে ফেলে না দিয়ে ভাঙ্গারিওয়ালার কাছে দিয়ে দিতে পারি, সেটাকে কিন্তু তারা রিসাইকেল করে ভেঙে চুরে আবার নতুন করে প্লাস্টিক বের করতে পারবে, আবার হচ্ছে গ্লাস বের করতে পারবে, তাই না? ফাইন্ড আউট হোয়াট ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইয়োর এরিয়া, তোমার খুঁজে বের করো তোমার এরিয়াতে কি ধরনের জিনিস রিসাইকেল করা যায়। যেমন আমার এরিয়াতে কাগজ রিসাইকেল করা যায়, তোমার কাঁচ রিসাইকেল করা যায়, প্লাস্টিক রিসাইকেল করা যায়, কাঠ রিসাইকেল করা যায়। ঠিক আছে? তোমার এলাকায় কি রিসাইকেল করা যায় এগুলো তোমাকে খুঁজে বের করতে বলা হয়েছে যদি তুমি রিসাইকেল করতে চাও। ক্লিন অ্যান্ড সর্ট আইটেমস বিফোর রিসাইক্লিং দেম, তোমার যখনই তুমি রিসাইকেল করতে যাচ্ছ তখন সর্বপ্রথম তোমার এগুলাকে আসলে সর্টিং করে নিতে হবে রিসাইকেল করার পূর্বে, এবং রিডিউস ট্র্যাশ দ্যাট এন্ডস আপ ইন ল্যান্ডফিলস, এবং এটাতে কি হচ্ছে, তুমি যখন এগুলো তুমি রিসাইকেল করতেছো, ময়লা ফেলার যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু কম ময়লা আবর্জনা যাচ্ছে, ওই জায়গার দূষণটাকেও কিন্তু তুমি কমিয়ে আনতেছো। ওকে, দ্য ওয়ার্ড রিকভারি রেফার্স টু, এই রিকভারি ওয়ার্ডটা আসলে কি বোঝায়? গেট ব্যাক, অ্যাচিভ, গেটিং নাকি ফাইন্ড, তাই না? রিকভারি, তাই না? রিকভারি আমরা কখন বলি? কোনো কিছু যখন আমরা পুনরায় ফেরত পাই তাহলে কি হবে? গেট ব্যাক, তাই না? ইয়েস। উই শুড ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ, আমাদের আরও বেশি ক্রিয়েটিভ হইতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে যে কীভাবে এই জিনিসটাকে আমরা অন্যভাবেও বা আরেকটিভাবেও ব্যবহার করতে পারি, তাই না? How it might be used. We should try to be more creative and think of how it might be used. তাই না? Okay. Which of the following has the closest meaning of the word encouraged? এখানে কোন ওয়ার্ডটা আসলে এনকারেজের সাথে সবচেয়ে বেশি মিল আছে? ডিসহার্টেন্ড না, কষ্ট পাওয়া তো হবে না। ডিসকাসড না, ডিসকাশনের কিছু না, আলোচনার কিছু না। মেড ইন্টারেস্টেড মানে আগ্রহ বাড়ানো, তাই না? আগ্রহ তৈরি করা, এটা হইতে পারে। দেখি, ইয়াস, এনকারেজ সবচেয়ে বেশি সিমিলার মিনিং যে মেড ইন্টারেস্টেড এর সাথে। হোয়াট ইজ দ্য পারপাস অফ রিডিউস, রিইউজ, রিসাইকেল?
রিডিউস, রিইউজ এবং রিসাইকেলের উদ্দেশ্যটা কি, এটা আমরা কেন করতেছি, তাই না? যাতে আমরা পৃথিবীকে বাঁচাইতে পারি এমন কিছুই কিন্তু আমরা শুরুতে বলছিলাম, তাই না? পৃথিবীতে আমরা যাতে অপচয় কম করি, দূষণ কম করি এবং পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে পারি। সো আনসার কি হবে? টু সেভ দ্য আর্থ, টু সেভ দি আর্থ। আচ্ছা, ইফ রিসাইকেলিং ইজ ইম্পসিবল, যদি রিসাইকেল করা অসম্ভব হয় তখন আমরা কি করব? তখন আমরা, যেহেতু রিসাইকেলও করা যাচ্ছে না, তখন অবশ্যই আমাদের এটাকে একটা ল্যান্ডফিলে পাঠিয়ে দিতে হবে অথবা সেটাকে পুড়ায় ফেলতে হবে। যখন রিসাইকেল তো লাস্ট অপশন ছিল, তাই না? ওইটা করা সম্ভব না হইলে। সো এটা কিন্তু স্টেপ বাই স্টেপ, তাই না? রিডিউস ছিল ফার্স্টে, রিইউজ ছিল, দেন রিসাইকেল ছিল। সো ওই স্টেপ বাই স্টেপগুলাই কিন্তু, এবং সেগুলো যদি কোনোটাই সম্ভব না হয় তখন আমরা কি করব? তখন জাস্ট আমরা সেটাকে ল্যান্ডফিলে পাঠিয়ে দিব অথবা পুড়ায় ফেলবো। হু ইজ মেইনলি রেসপন্সিবল ফর দি এনভায়রনমেন্টাল ক্রাইসিস? কে মূলত দায়ী এই এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য? আমাদের আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, লোকাল ক্লাব, ফাবিয়ান সোসাইটি নাকি এডুকেটেড সোসাইটি? অবশ্যই আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ডের জন্যই তোমার এই অবস্থা এনভায়রনমেন্টে, তাই না? তাহলে কি হবে? আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস। ভেরি গুড। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাস্টেইনেবল মিন ইন কনটেক্সট? সাস্টেইনেবল মানে টিকসই, তাই না? টিকসই বলতে আসলে কোনটার সাথে এখানে মিলে? নট ডিউরেবল, প্রপার, লাস্টিং নাকি ইউজেবল? সো আমরা সবাই জানি সাস্টেইনেবল যেটা টিকসই, এটা অবশ্যই মিলবে কার সাথে? লাস্টিং এর সাথে, তাই না? তাহলে কি হবে? লাস্টিং। গ্রেট। সো এখন আমরা কয়েকটা কোয়েশ্চেন আনসার দেখবো, যেটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2022 সালে আসছিল। তারপর কিন্তু আমরা আজকের মতো শেষ করে ফেলবো ক্লাসটা। ওকে, হুম ডাজ দ্য অথর ব্লেম ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস? এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য তোমার অথর কাকে ব্লেম করতেছে? As consumers, you buy things without thinking about the sustainability, necessity, using and disposing of the products. They make the environment polluted. So the author blames them for the environmental crisis. যেহেতু কনজিউমাররা, ক্রেতারা তোমরা কোনো কিছু চিন্তা না করে যে এটা কতটুকু সাস্টেইনেবল হবে, মানে টেকসই হবে, কতটুকু প্রয়োজন, বা এটা কিভাবে ব্যবহার করবো, এটা কিভাবে ফেলবো, এইগুলো কোনো কিছু না জেনে যখন কেউ একটা জিনিস কিনে তখন সে এনভায়রনমেন্টটাকে কিন্তু দূষিত করে দেয়। তাই অথর বা লেখক এখানে মূলত তোমার ওই সকল ক্রেতাকে তোমার দায়ী বলতেছে এনভায়রনমেন্ট পলিউশনের, এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য। হাউ মেনি কোয়েশ্চেন্স ক্যান ইউ আস্ক ইউরসেলফ বিফোর বাইং দ্য থিংস? তুমি নিজেকে কোনো কিছু কেনার পূর্বে, বুঝো, কেনার পূর্বে কয়টা প্রশ্ন করতে পারো? জিজ্ঞেস করছে, বিফোর বাইং দ্য থিংস আই ক্যান আস্ক মাই সেলফ 4 কোয়েশ্চেন্স। কোনো কিছু কেনার আগে আমি নিজেকে 4টা প্রশ্ন করতে পারি। ডু আই রিয়েলি নিড ইট? এটাকে আমার আসলে প্রয়োজন? ইজ দেয়ার এনিথিং মোর সাস্টেইনেবল? এর চেয়ে টিকসই কি আর কোনো কিছু আছে এই জিনিসেরই? উইল দিস বি ডিউরেবল? এটা কি টিকবে নাকি টিকবে না? হাউ উইল ইট বি ইউজড অ্যান্ড ডিসপোজড অফ? এটা কিভাবে আমি ব্যবহার করব এবং এটা ব্যবহার শেষ হয়ে গেলে এটার সাথে আমি কি করব? এই 4টা প্রশ্ন সবসময় একজনের উচিত কোনো কিছু কেনার পূর্বে নিজেকে করা। মানে নিজেকে এই প্রশ্নটা করবা তুমি যখনই কোনো কিছু কিনতে যাচ্ছ, তাহলেই তুমি পরিবেশকে আর দূষণ করবা না। ওকে, Why is it necessary to save our planet? কেন আমাদের এই পৃথিবীকে বাঁচানোটা প্রয়োজনীয়? It is necessary to save our planet because it is the only place we live in and it provides us with food and water. Besides, it gives us a place to run and play. এটা নেসেসারি বা প্রয়োজনীয় আমাদের পৃথিবীকে বাঁচানো, কারণ এটা একমাত্র জায়গা যেখানে আমরা বসবাস করি এবং এটা আমাদেরকে কি দেয়? খাবার দেয় এবং পানি দেয়। বিসাইডস, তাছাড়া এটা আমাদেরকে একটা জায়গা দেয় যেখানে আমরা দৌড়াতে পারি এবং খেলাধুলাও করতে পারি। ঠিক আছে? ওকে, ডু ইউ থিঙ্ক রিসাইকেলিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি? হাউ? তোমার কি মনে হয় রিসাইক্লিং করাতে আমাদের দেশের উন্নয়ন হতে পারে? আর তোমার যদি সেটা মনে হয়, সেটা কেন মনে হয়? Yes, I think recycling can contribute to the development of our country. হ্যাঁ, আমি বিশ্বাস করি যে রিসাইক্লিং আমাদের দেশের উন্নয়নের জন্য কাজে আসতে পারে।
বিকজ দ্য প্র্যাকটিস অফ রিসাইক্লিং ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস দ্য কোয়ান্টিটি অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস। কারণ তোমার এই প্র্যাকটিস অফ রিসাইক্লিং এটা কি করবে, আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আর কোয়ান্টিটি আছে, ময়লা আবর্জনার যে তোমার পরিমাণটা সেটাকে অনেক কমিয়ে নিয়ে আসবে। মোর ওভার, তাছাড়া দিস ওয়েস্ট ম্যাটেরিয়ালস ক্যান বি ইউজড ইন কোম্পানিজ টু মেক নিউ প্রোডাক্টস। তাছাড়া এই ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো আমরা রিসাইকেল করতেছি সেটা বিভিন্ন কোম্পানির দ্বারা ব্যবহার করা যাবে নতুন নতুন আবার প্রোডাক্ট বানাইতে। Thus, recycling plants can be set up that can contribute to the economy of the country. এবং এর ফলে দেখা গেছে রিসাইক্লিং প্ল্যান্ট মানে যারা রিসাইক্লিং করে, মানে ধরো প্লাস্টিকের বোতলকে আবার প্লাস্টিক বানায় গুঁড়া গুঁড়া করে প্লাস্টিক বানাবে, এই ধরনের যে প্ল্যান্টগুলা নতুন নতুন এই ধরনের প্ল্যান্ট খোলা যাবে, যেটা আমাদের দেশে অর্থনীতিকেও মধ্যেও পরিবর্তন নিয়ে আসবে। তাহলে দেখছো অনেকভাবেই কিন্তু রিসাইক্লিং এর কারণে একটা দেশের উন্নয়ন ঘটতেছে। হাউ ক্যান ইউ কাট ডাউন ইয়োর শপিং লিস্ট? তুমি কিভাবে নিজের শপিং লিস্টটা কমিয়ে আনতে পারো? তুমি কিভাবে নিজের শপিং লিস্টটা কমিয়ে আনতে পারো? We can cut down our shopping list if we are a bit conscious or strategic. আমরা আমাদের শপিং এর যে লম্বা লিস্টটা সেটা কমিয়ে আনতে পারি যদি আমরা একটু লক্ষ্য রাখি বা একটু আমরা যদি হচ্ছে এই বিষয়ে তোমার সিরিয়াস হই এবং একটু যাতে স্ট্র্যাটেজিক হই। If we develop the habit or culture of reuse, we can easily do it. যদি আমরা আমাদের যে রিইউজ একটা জিনিসকে আবার ব্যবহার করার অভ্যাসটা যদি একটু আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি, একটু নিয়ে আসতে পারি, তখনই কিন্তু আমরা খুব সহজে আমাদের শপিং লিস্টটাকে আমরা কমিয়ে আনতে সক্ষম হব। ঠিক আছে, ওকে। সো ইউনিট 1 and 2 আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কোনো পার্ট যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি তোমাদের এই কনফিউশনগুলো পরবর্তীতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। অন্য আরেকটা ইউনিট নিয়ে অন্য আরেকটা লেসন নিয়ে তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে আমার পক্ষ থেকে আজকের মতো আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার।